রহস্য ও থ্রিলার দিয়ে নির্মিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন এপিসোডে। আজকের এই ঘটনাটি পাঠিয়েছেন গালিব আবরার। তাহলে চলে যাচ্ছি মূল ঘটনাতে। তার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লেখকের ফেসবুক পেজ ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, অবশ্যই লাইক দিয়ে ফলো করে দিবেন। কলেজ থেকে বাসায় আসার পর মা ভারত চোখে আমাকে বলল, কী রে তাকিয়া, তোর গলায় তাবিজ নেই কেন? আমি গলায় হাত দিয়ে দেখলাম সত্যি আমার গলার তাবিজটা নেই। আমি ভয় ভয় বললাম, মা তাবিজটা মনে হয় হারিয়ে গেছে। মা রেগে বলল, হারিয়ে গেছে মানে কি? তোকে বারবার সাবধান করার পরে এত বেখেয়ালি কীভাবে হতে পারোস? কোথায় হারিয়েছিস? চল আমার সাথে এখনই। এই বলে মা আমাকে নিয়ে বাইরে চলে এলো। আমি যেদিকে দিয়ে কলেজ থেকে এসছি সেদিকে দিয়ে খুঁজতে খুঁজতে চলতে লাগলাম। মা আমাকে বকাঝকা করেই যাচ্ছে। আমি কান্না করতে লাগলাম। সত্যি আমি নিজেও জানি না তাবিজটা কোথায় হারালো। আমার নাম তাকিয়া। ছোটবেলা থেকে আমার গলায় একটা তাবিজ ঝুলানো ছিল। দাদির কাছ থেকে শুনেছি, আমি যখন মায়ের পেটে তখন মা একদিন টয়লেটে যাওয়ার জন্য রাতে বাইরে যায়। সাধারণত গ্রামের টয়লেটগুলো ঘর থেকে একটু দূরে হয়। বাবা ঢাকায় থাকতো চাকরির সুবাদে। বাড়িতে ছিল আমার মা আর দাদি। রাতে মায়ের টয়লেটে যাওয়ার প্রয়োজন হলে মা দাদিকে বিরক্ত না করে একা একাই বের হয় ঘর থেকে হারিকেন হাতে নিয়ে। মা যখন টয়লেটে যাচ্ছিল তখন দেখলো একটু দূরে হিজল গাছের নিচে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। মা ভাবলো হয়তো প্রতিবেশীর বাচ্চা কাচ্চা হবে। মা বললো, এই বাবু, তুমি এত রাতে এখানে কি করছো? কোন বাড়ির তুমি? তোমার বাবার নাম কি? বাচ্চাটা কিছু না বলে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকলো। মা এবার এগিয়ে গেল বাচ্চাটার দিকে। মা এগিয়ে গিয়ে দেখলো বাচ্চাটার মুখ একদম ফ্যাকাশে রক্তশূন্য। এবার মা খুব ভালো ভয় পেয়ে গেল। বাচ্চাটা এক দৃষ্টিতে মায়ের পেটের দিকে তাকিয়ে আছে। মা ভয় ভয়ে জিজ্ঞাসা করল, এই কে তুমি? কথা বলছো না কেন? এবার বাচ্চাটা এক দৌড়ে কোথায় যেন চলে গেল। মা ভয় পেলেও নিজেকে সামলে নিয়ে টয়লেটে গেল। টয়লেটের দরজা খুলতেই মা পাথরের মতো দাঁড়িয়ে রইল। ভয়ে মায়ের আত্মা বেরিয়ে আসার উপক্রম হলো। মা দেখল সে নিজেই টয়লেটে বসে আছে। মায়ের আকৃতি সেটা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, তোর পেটের ওইটাকে আমি চাই। এবার মা চিৎকার করে সেখানে বেহুশ হয়ে পড়ে গেল। যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গিয়েছে। দাদি হাত পাখা দিয়ে বাতাস করছে মাকে। এই ঘটনার পর মা 1 মাস পর্যন্ত কোনো কথা বলতে পারেনি। দাদি মসজিদের হুজুরকে এনে বাড়িতে মিলাদ পরিয়ে দিয়েছিল আর মাকে পানি পড়া সহ কিছু ঝাড়ফুঁক করে দিয়েছিল। কিন্তু মা প্রায় রাতেই ভয়ঙ্কর স্বপ্ন দেখে চিৎকার করে উঠত। মা দেখত তার একটা ফুটফুটে মেয়ে বাচ্চা হয়েছে। হঠাৎ করেই সাদা অবয়বের মতো কিছু একটা ভেসে এসে সেই বাচ্চাটাকে মায়ের কোল থেকে টেনে নিয়ে যায়। মা চিৎকার করতে চাইলে একটা হাত এসে মায়ের মুখ চেপে ধরে রাখত আর ফিসফিস করে বলতো, ঘুমাও ঘুমাও, এই ঘুম যেন আর কখনো না ভাঙে, এটা মৃত্যুর ঘুম। এইভাবে চলতে চলতে আমার জন্ম হয় একদিন। বাবা খুশিতে পুরো গ্রামে মিষ্টি বিতরণ করেছিল। দাদি তার নিজের গলা থেকে স্বর্ণের চেনটা খুলে আমাকে পরিয়ে দিয়েছিল। আমাদের সব আত্মীয় স্বজনরা এসেছিল, সবাই খুব খুশি ছিল। সেদিন কিন্তু আমার মায়ের খুশিটা তার মনের ভয় প্রকাশ করতে দিচ্ছিল না। মা ভাবছিল যদি সে স্বপ্নটা সত্যি হয়ে যায়, যদি সত্যি সত্যি কেউ আমাকে নিয়ে যায়। তবে তেমন কিছুই হলো না। সে স্বপ্নটা আর দেখে না মা, কিন্তু ফিসফিস করে প্রতিদিন কেউ বলে যায় কথাটা, ঘুমাও ঘুমাও, এই ঘুম যেন আর কখনো না ভাঙে, এটা মৃত্যুর ঘুম। মা একসময় এগুলোকে মনের ভুল ভেবে উড়িয়ে দিতে লাগলো। আমার বয়স তখন 2 মাস। তখন সবাই একটা জিনিস খেয়াল করলো, আমি সবসময় মুখ নাড়াতে থাকি যেমনটা কিছু খাওয়ার সময় নাড়ানো হয়। মা একদিন আমাকে এভাবে মুখ নাড়াতে দেখে আঙ্গুল দিয়ে আমার মুখের লালা নিজের মুখে দিল। মা চমকে গেল, কারণ সেটা ছিল খুবই মিষ্টি। মা বুঝতে পারল কেউ আমাকে প্রতিদিন কিছু একটা খাওয়াচ্ছে। এই কথা দাদিকে জানানোর পর দাদি আবার মসজিদের ইমামকে ডেকে আনলে উনি আমাকে দেখে ভয়ে ঘর থেকে বেরিয়ে গেল। দাদির কারণ জিজ্ঞাসা করলে ইমাম বলল, আপনার নাতনিকে যত তাড়াতাড়ি সম্ভব বড় কোনো হুজুরের কাছে নিয়ে যান, ওর উপর অনেক শক্তিশালী জিনের নজর আছে। আমার পক্ষে ওই জিনকে কিছুই করা সম্ভব না। তারপর বাবা আসলো ঢাকা থেকে, আমাকে নিয়ে গেল এক বড় হুজুরের কাছে। তিনি আমাকে দেখিয়ে বলল, এই বাচ্চার উপর যে জিন ভর করে আছে তার নাম কুল্লাস জিন। বদজিনের মাঝে সবচেয়ে শক্তিশালী কুল্লাস জিন। আমি একটা তাবিজ লিখে দিচ্ছি, তাবিজটা সবসময় এই বাচ্চার গলায় পরিয়ে রাখতে হবে।
যদি কোনো দিন এই তাবিজ গলা থেকে খুলে যায় তাহলে আবার তার উপর কৈলাস জিন ভর করবে, তখন তাকে আর কোনো তাবিজই সরাতে পারবে না। এই বলে সে একটা তাবিজ দিল। সত্যি সত্যি তারপর থেকে আমি ঠিকও হয়ে গেলাম। মাও সেই ফিসফিস আওয়াজটা শুনতে পাই না। এখন আমার বয়স 19 বছর। সময়ের সাথে এইসব কিছু ভুলে গিয়েছিলাম, কিন্তু তাবিজটা খুব যত্ন করে গলায় রেখেছিলাম। মায়ের করা নিষেধ ছিল তাবিজটা যেন না হারাই, তবে আজকে সেটা কিভাবে যেন হারিয়ে গেল। মা আর আমি অনেক খুঁজেও সেটা পেলাম না। বাসেসে মা আমাকে খুব বকাঝকা করতে লাগলো। মায়ের রাগ ঠান্ডা হলে অবশেষে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে অনেক ভালোবাসি, কিছু মনে করিস না। তাবিজটা হারানো ভালো লক্ষণ না। এখন থেকে নিজেকে খুব সাবধানে রাখবি, সব সময় সতর্ক থাকবি। এখন যা গোসল দিয়ে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। এই বলে মা চলে গেল। আমি চলে গেলাম গোসল করতে। গোসলখানায় গিয়ে কাপড়গুলো রেখে অজু করতে যাব, তখন আমার চুলগুলো চেহারা এসে পড়ল। আমি সেগুলো কানের পেছনে নেওয়ার জন্য হাত বাড়ানোর আগেই পেছন থেকে একটা হাত এসে আমার চুলগুলো সরিয়ে দিল এবং ফিসফিস করে বলল, আমি ফিরে এসেছি তাকিয়া। আমি প্রচণ্ড ভয় পেয়ে গেলাম এবং সাথে সাথে পেছনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। মনের ভুল ভেবে উজু করে নিলাম। গোসল শেষ করে এসে আসরের নামাজ পড়ে খাবার টেবিলে গেলাম খাওয়ার জন্য। এদিকে আমরা দেখতে পাই তাকিয়া যখন গোসলখানা থেকে বের হয়ে যায় তখন সেখানে তাকিয়ার মতোই দেখতে কেউ একজন এখনও গোসল করছে। এটা তাকিয়া খেয়াল করলো না। আমি খাওয়া শেষ করে রুমে গিয়ে মোবাইল নিয়ে বসে পড়লাম। মা এসে বলল, আজকে আমার সাথে ঘুমাবি, একা ঘুমানো দরকার নেই। আমিও মাথা নেড়ে হ্যাঁ বলে দিলাম। মা চলে গেলে আমি আবার মোবাইলের দিকে মন দিলাম। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। আমি রিসিভ করে কোনো কথা বললাম না প্রথমে। ওপাশ থেকে একটা লোক বলল, হ্যালো জলিল ভাই, আপনি কই? বুঝতে পারলাম রং নাম্বার, তাই একটু মজা করার জন্য বললাম, আরে ভাই আমি তো যমুনা ব্রিজের উপরে বসে ভিক্ষা করতেছি, সকাল থেকে 500 টাকা ইনকাম হয়েছে, ভাবতেছি এখন এই রেস্টুরেন্টে গিয়ে বিরিয়ানি খাবো, আপনিও আইন। লোকটা মনে হয় ভ্যাবাল জায়গা খেয়ে গেল এবং বলল, জলিল ভাই আপনার গলা মাইয়াগো মতো হইতেছে কেন? আমি আস্তে আস্তে বললাম, আরে হাগল বেড়া, আমি জলিল ভাই না, নাম্বার ভালো করে চেক করে কল করতে পারেন না, যত সব ফাউল। এই বলে ফোনটা কেটে দিলাম। সেদিন রাতে মায়ের সাথে ঘুমালাম। সব ঠিকঠাক ছিল, তেমন কোনো সমস্যা হয়নি। পরদিন কলেজে যাওয়ার পথে তাবিজটা খুঁজতে গেলাম, যদি পেয়ে যাই, কিন্তু পেলাম না। তখনই আমার মনে পড়ল গতকাল টিফিনের সময় আমার বান্ধবীরা মিলে শ্মশানে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে, সেখানে পড়ে যায়নি তো আবার। আমাদের কলেজ থেকে একটু দূরেই একটা নদী আছে, আর নদীর পাড় ঘেঁষে রয়েছে অনেক পুরনো একটা শ্মশান, যেখানে হিন্দুদের লাশ পোড়ানো হয়। আমি কলেজে না গিয়ে সোজা শ্মশানে চলে গেলাম। সেখানে গিয়ে খোঁজ শুরু করলাম। আশেপাশে কেউ নেই সেই সময়। দূরে একটা চিতা থেকে এখনও ধোঁয়া উঠছে, মনে হচ্ছে আজকে সকালেই কাউকে পোড়ানো হয়েছে। হঠাৎ মনে হলো আমার পেছনে কেউ আছে, কেউ আমার উপর নজর রাখছে। আমি পেছনে ঘুরে তাকালে কাউকে দেখতে পেলাম না। আমি আবার তাবিজ খুঁজতে লাগলাম, আর একটু সামনে এগোতে আবার মনে হলো পেছনে কারো উপস্থিতি আছে। এবার সাথে সাথেই তাকিয়ে দেখলাম দূরে একটা গাছের পেছনে একটা কেউ লুকিয়ে আছে, তার হাত বের হয়ে আছে। আমি বুঝতে পারলাম এটার কেউ না, এটা আলফি। আজকে আমাকে কলেজে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছে। আলফি আমার ক্লাসমেট এবং প্রতিবেশী। ক্লাস 10 পর্যন্ত আমরা বন্ধুর মতোই ছিলাম, কিন্তু একদিন গাধার বাচ্চা গাধা আমাকে হুট করে প্রপোজ করে বসে, আর আমি ঠাস করে ওর গালে চড় বসিয়ে দিই। এইসব সস্তা প্রেম ভালোবাসার প্রতি আমার কোনো আকর্ষণ নেই, কিন্তু আলফি আমার পিছু ছাড়েনি। কিন্তু আমি জানি আলফি অনেক ভালো ছেলে, কোনো রকম বাজে নেশা নেই, বাবা মায়ের বাধ্য সন্তান বলতে যা বোঝে আর কি। আমি গিয়ে বললাম, কি বালে লুকিয়েছিস, তোকে তো দেখাই যাচ্ছে সম্পূর্ণ। এবার আলফি গাছের পেছন থেকে বের হয়ে 32টা দাঁত বের করে বলল, সত্যি আমাকে দেখা যাচ্ছিল? তার মানে আমি মোটা হয়ে যাচ্ছি দিন দিন, খাওয়া কমিয়ে দিতে হবে। আমি হাসতে হাসতে বললাম, তুই আর মোটা, মশাও তোকে দেখে রক্ত ডোনেট করতে চাই। এখন বল তুই এখানে কি করছিস? আবার তুই আমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিস? তোকে না কতবার বলেছি আমাকে ফলো করবি না। আলিফ বলল, তোকে কলেজে দেখতে পেলাম না, তাই এদিকে খুঁজতে খুঁজতে চলে এলাম। তুই কলেজে না গিয়ে এই সময় শ্মশানে কি করস? পড়তে আসছস নাকি পড়াতে? আমি বললাম, চুপ, তুই যা এখান থেকে, এমনিতে প্যারা আছে, আর প্যারা দিস না তুই। আলিফ বলল, কি প্যারা আমাকে বল, আমি তোর জন্য 7 সমুদ্র 13 নদী পার করে প্যারার ওষুধ নিয়ে আসবো। আমি আর কিছু বললাম না, ওর সাথে বক বক করলে সময় নষ্ট ছাড়া আর কিছুই হবে না। তাই আমি আবার শ্মশানে ঢুকে তাবিজটা খুঁজতে লাগলাম। আলিফ আমার পেছন পেছন আসতে লাগলো। হঠাৎ জুতো ভেদ করে আমার পায়ে কিছু একটা বিঁধে গেল।
আমি কাতরাতে কাতরাতে বসে পড়লাম সেখানে। ব্যথায় কান্না করে দিলাম। আলিফ দৌড়ে এসে আমার পা থেকে জুতাটা খুলে দেখলো একটা শুকনো হাড় আমার পায়ে ঢুকে গেছে। রক্তে আমার জুতাসহ লাল হয়ে গেছে। আলিফ একটানে পা থেকে হাড়টা খুলে ফেলল। আমি চিৎকার করে উঠলাম। আলিফ পকেট থেকে একটা সাদা রুমাল বের করে আমার পায়ে বেঁধে দিয়ে বলল, দেখছোস আমাকে অবহেলা করার পরিণাম কি? এখনো সময় আছে, আমাকে আই লাভ ইউ টু বলে ফেল, নাহলে পরের বার শাবল ঢুকবে পায়ে। আমি কাঁদতে কাঁদতে বললাম, যা, তোর সাহায্য লাগবে না আমার, আমি নিজে সামলে নিতে পারবো। এই বলে উঠতে চেয়ে আবার পড়ে গেলাম। আলিফ আমাকে ধরে বলল, এই জন্যই কোন এক মহাপুরুষ বলে গিয়েছিল, মায়া মানুষ 4 লাইন বেশি বোঝে। আমি কিছু বললাম না। এখন ওকে কিছু বললে এখানে পড়ে থাকতে হবে। হেঁটে যাওয়ার শক্তি নেই আমার, পায়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। আলিফ আমাকে ধরে রাস্তায় নিয়ে গেল এবং একটা রিকশায় করে বাড়িতে পৌঁছে দিল। মা আমার আমাকে দেখে বলল, কিরে তাকিয়া, এই সময় তুই বাসায়, কলেজে যাস নাই? আলফি বলল, কাকি, আপনার মেয়ে কলেজ ফাঁকি দিয়ে শ্মশানে লাশ পোড়ানোর চাকরি নিয়েছে, আমি সেখান থেকে ওই গ্রেফতার করে নিয়ে এসেছি। আমি আলফির পেটে ঘষি দিয়ে বললাম, যেখান থেকে তুই আগুনে পেট্রোল ঢালিস না। আমাকে খোরাতে দেখে মা দৌড়ে এলো এবং খেয়াল করলো পায়ে বাঁধা রুমালটা রক্তে ভরে গেছে। আমাকে নিয়ে ঘরে গেলো এবং জিজ্ঞাসা করলো কি হয়েছে। আমি বললাম, তাবিজ খুঁজতে গিয়ে ব্যথা পাইছি মা। মা স্যাভলন দিয়ে আমার পা পরিষ্কার করে মলম লাগিয়ে সুন্দর করে ব্যান্ডেজ করে দিল আর বলল, তাবিজ খোঁজার দরকার নেই, কাল রাতে যেহেতু কিছু হয় নাই, তাবিজ না থাকার কারণে তার মানে এটা ঠিক হয়ে গেছে, চিন্তা করিস না। আর আজকের থেকে তুই আমার সাথে ঘুমাবি। রাতে খাওয়া দাওয়া করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি মা আমি, তখনই দরজায় টোকা। এত রাতে আবার কে এলো? মা আর আমি দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। এত রাতে দরজায় টোকায় কে? মা বলল, দাঁড়া, আরেকবার টোকা দিলে পরে দরজা খুলব, চুপ করে বসে থাক। আবার টোকা দিল দরজা এবং বলল, কই কই গেলা তোমরা? ঘুমিয়ে গেলা নাকি? দরজা খুলছো না কেন? এটা বাবার কণ্ঠ, তার মানে বাবা এসছে ঢাকা থেকে। মা এবার দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। সত্যি সত্যি বাবা এসেছে। ঘরে ঢুকে বলল, এতক্ষণ লাগে দরজা খুলতে? আমি গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। বাবা আমার কপালে চুমু দিয়ে বলল, তোদের খুব মনে পড়ছিল তাই চলে আসলাম। মা বলল, চাপাবাজি রাখো, হঠাৎ করে না জেনে বাড়িতে আসার কারণ কি? তুমি তো পারলে শুক্রবারে অফিসে যাও, আমাদের যে তোমার কাজ অনেক বড় সবসময়। বাবা হাসতে হাসতে বলল, আর বইল না, ঢাকায় 3 দিন হরতাল ডাকা হয়েছে, তা অফিস বন্ধ দিয়ে দিল 3 দিনের জন্য। মা বলল, এই ব্যাপার? আমিও তো বলি, তুমি তো অফিস মিস করে বাড়িতে আসার লোক না। এখন যাও, ফ্রেশে আসো, আমি খাবার দিচ্ছি। রাতে বাবার সাথে অনেক আড্ডা দিয়ে চলে এলাম আমার রুমে। যেহেতু বাবা এসছে তাই মায়ের সাথে আর ঘুমানো হবে না। রুমে এসে লাইট বন্ধ করে শুয়ে ফেসবুকিং করছিলাম। হঠাৎ অদ্ভুত একটা নাম্বার থেকে কল আসলো। নাম্বারটা ছিল 666। আমি ভাবলাম হয়তো সিম কোম্পানি থেকে কল দিয়েছে, তাই কেটে দিলাম। একটু পর আবার একটা নাম্বার থেকে কল আসলে রিসিভ করে কানে দিতে ওপাশ থেকে গম্ভীর গলায় বলল, ঘুমাও ঘুমাও, এই ঘুম যেন না ভাঙে, এটা মৃত্যুর ঘুম। আমি প্রচণ্ড ভয়ের সাথে সাথে ফোনটা কেটে দিলাম। সব কিছু নিস্তব্ধ, খানিকটা ঝিঝি পোকার ডাকও আসছে না। মনে হচ্ছে কারোর উপস্থিতি সব কিছু নিস্তব্ধ করে দিয়েছে। আমি কাঁথাটা টেনে পাগুলো ঢেকে দিলাম। হঠাৎ জানালার পাশ থেকে কারোর ফুপিয়ে ফুপিয়ে কান্নার শব্দ ভেসে আসলো। এমনভাবে কান্না করছে সে মনে হচ্ছে তার সব কিছু হারিয়ে গিয়েছে, তার বুকের ভেতর অনেক কষ্ট। এভাবে কে কান্না করছে এখানে? আমি ভয়ে কাচুমাচু হয়ে শুয়ে রইলাম। কান্নার শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগলো। মনে হচ্ছে সে আমাকে আমার খুব কাছে চলে আসছে। আমি মা বলে চিৎকার করব সেই শক্তিটা পাচ্ছি না। হঠাৎ জানালায় ধাপ ধাপ করে 2টা বাড়ি দিল কেউ। আমি চমকে গিয়ে কান্না করে দিলাম। কাঁথা দিয়ে নিজেকে সম্পূর্ণ আবৃত করে নিলাম। কান্নার আওয়াজটা আস্তে আস্তে কমে গেল। একসময় আবার সেই নিস্তব্ধতা ছেয়ে গেল। আর কোনো শব্দ হচ্ছে না। আমি কাঁথা মুড়ি দিয়ে অপেক্ষা করছি এরপর কি হতে যাচ্ছে। এবার মনে হলো আমার রুমে কেউ হাঁটাহাঁটি করছে। আমি ভয়ে ভয়ে কাঁথার নিচ থেকে মাথা বের করে দেখার চেষ্টা করলাম। আশেপাশে চোখ বুলিয়ে কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম হয়তো এটা আমার মনের ভুল ছিল, তাই কাঁথা সরিয়ে মা বাবার কাছে যাওয়ার জন্য খাট থেকে নামলাম। যখনই খাট থেকে নামার জন্য পা নিচে দিলাম, তখনই খাটের নিচ থেকে একটা বরফের মতো ঠান্ডা হাত আমার পা চেপে ধরল। আমি ভয়ে সামনের দিকে উপর হয়ে পড়ে গেলাম। হাতটা চেষ্টা করেছে আমাকে টেনে খাটের নিচে নিয়ে যাওয়ার জন্য। আমি প্রাণপণে চেষ্টা করে ওই হাত থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে উঠে দৌড়ে রুম থেকে বের হওয়ার জন্য দরজার কাছে গেলাম।
দরজা খুলতে দেখলাম বাবা মা দুজনেই দাঁড়িয়ে আছে দরজার বাইরে। আমাকে এতটা ভয় পেতে দেখে মা বলল, কী রে তাকিয়া, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছিস কেন? আমি মা বাবাকে দেখে যেন প্রাণ ফিরে পেলাম। কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে কোনো মতে বললাম, আমার রুমে কেউ আছে মা? মা বাবা দুজনেই রুমে ঢুকে খাটের এক পাশে দাঁড়িয়ে একসাথে বলল, আমরা ছাড়া তো এখানে কেউ নেই তাকিয়া। তাদের কণ্ঠে কেমন যেন অন্যরকম লাগছে। সত্যি কি তারা আমার বাবা মা? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, মা সত্যি কি এটা তুমি? বাবা তুমি কিছু বলছো না কেন? তারা দুজনে একে উপরের দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে হামাগুড়ি দিয়ে খাটের তলায় ঢুকে গেল। আমি ভয়ে মুখ চেপে ধরে দেয়ালের সাথে ধাক্কা খেলাম। এটা কি হচ্ছে আমার সাথে? আমি কিছুই বুঝে ওঠার আগেই হঠাৎ খাটের নিচ থেকে অদ্ভুত একটা দেখতে প্রাণীর মতো কিছু একটা আমার দিকে তেড়ে আসতে লাগলো। আমি কোনো মতে দৌড় দিয়ে রুম থেকে বের হতে যাব, তখনই সেটা আমাকে পেছন থেকে থাবা দিল। তার বড় বড় নখগুলো আমার পিঠে বিঁধে গেল। আমি ছিটকে গিয়ে খাবার টেবিলের ওপরে পড়লাম। ঝাপসা চোখে দেখতে পেলাম মা বাবা তাদের রুম থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসছে শব্দ শুনে। আমাকে এভাবে পড়ে থাকতে দেখে মা পাগলের মতো ছুটে এলো আমার কাছে। তারপর আর আমার কিছু মনে নেই। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি মা বাবার রুমে শুয়ে আছি। আমার পাশে মা বসে আছে, চেয়ারে বসে আছে আলিফ। আমি এতটা দুর্বল ছিলাম যে কথা বলার শক্তি পাচ্ছিলাম না। পিঠে প্রচণ্ড ব্যথা অনুভব হচ্ছিল। জানলা দিয়ে বাইরের আলো এসে ঘরে পড়ছে, তার মানে সকাল হয়ে গিয়েছে। আমাকে চোখ খুলতে দেখে মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কিছু হয়নি তাকিয়া, সব ঠিক হয়ে যাবে। আলফি তুমি এখানে বসো, তাকিয়ার দিকে খেয়াল রেখো, আমি একটু আসছি। এই বলে মা চলে গেল। আলফি চেয়ার টেনে এনে আমার কাছে বসলো। আমি বিড়বিড় করে বললাম, রাতে কি হয়েছিল রে, তুই এখানে কেন? আলফি বলল, কি কস, রাতে কি করেছিস কিছুই তো তোর মনে নেই? আমি বললাম, কি করেছি আমি, কি মনে রাখবো, তোকে কিলাইছি নাকি? আলফি বলল, রাতে বিড়ি খাওয়ার জন্য আব্বা আম্মুকে লুকিয়ে বের হয়েছিলাম। তোদের বাসার দিকে তাকাতেই দেখলাম একটা লাল আলো জ্বলছে তোর রুমের জানলার পাশে। আমি এগিয়ে আসার জন্য দেখলাম তখন আমার কানে কারো শব্দ ভেসে আসলো। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম কান্নাটা তোর কণ্ঠের। তা আমি আরও দ্রুত এগিয়ে গিয়ে যেতে লাগলাম, কিন্তু আমি সেখানে পৌঁছানোর আগেই লাল আলোটা গায়েব হয়ে গেল আর কান্নার শব্দটাও মিলে গেল। সেখানে গিয়ে কাউকেই দেখতে পেলাম না। ভাবলাম তুই কি রুমের ভিতরে বসে কান্না করছিলি নাকি এতক্ষণ, তাই তোর জানালায় আমি 2টা বাড়ি দিয়ে তোকে ডাক দিলাম, কিন্তু তুই কোনো সাড়া দিলি না। আমি হালকা হেসে বললাম, তার মানে জানালায় তুই বাড়ি দিয়েছিলি? আমাকে সুস্থ হতে দে, এই বাড়ি যদি আমি তোর পিঠে না দিই তাহলে আমার নাম তাকিয়ে না। আলফি বলল, বিছানায় শুয়েও তোর দাজ্জালগিরি কমে নাই দেখি। আচ্ছা শোন, তারপর কি হয়েছে? আমি মনের ভুল ভেবে বিড়ি খেয়ে বাসার ফিরে আসছিলাম, তখনই দেখলাম তোর বাবা বাসা থেকে হন্তদন্ত হয়ে বের হয়েছে। আমি দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে কাকা, আপনি কখন আসলেন বাড়িতে, আর এত রাতে এভাবে কোথায় যাচ্ছেন? কাকা বলল, আলফি এখন এত কথা বলার সময় নেই, ডাক্তার আনতে যাচ্ছি। তা কি আর অবস্থা ভালো না? তুমি পারলে একটু বাসায় গিয়ে তোমার কাকির পাশে থেকো, আমি ডাক্তার নিয়ে আসছি। এই বলে কাকা দ্রুত চলে গেল। তোর অবস্থা ভালো না শুনে আমি তো পাগলের মতো দৌড়ে তোদের বাসায় ছুটে গেলাম। গিয়ে দেখলাম তোদের মেঝেতে রক্তের ছেটা। রুমে তাকাতেই দেখলাম কাকি তোকে উপর করে শুয়ে তোর পিঠ থেকে রক্ত মুছে দিচ্ছে। আমাকে দেখে কাকি বলল, আলিফ তুমি আসছো, ভালো হয়েছে বাবা, এই বালতির পানিটা একটু বদলে আনো। আমি তখনও জানি না তোর সাথে কি হয়েছে। আমি কাকির কথা মতো বালতির পানি বদলে এনে দিলাম। তোর পিঠের দিকে তাকিয়ে আমি ঘাবড়ে গেলাম। বড় বড় 5টা নখের আঁচড়ে গভীরভাবে বিঁধে আছে। দেখে মনে হচ্ছিল পিছন থেকে কোনো এক হিংস্র পশু থাবা মেরেছে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, কাকি কি হয়েছে তাকিয়ার সাথে, এ অবস্থা কিভাবে হলো, কিটা করলো? কাকি বলল, জানি না রে বাবা, শব্দ শুনে রুম থেকে বের হওয়ার পর দেখি তাকে এভাবে পড়ে আছে। অসুস্থ হলে ওর কাছে থেকে জানা যাবে। ততক্ষণে কাকা ডাক্তার নিয়ে চলে আসলো হাসপাতাল থেকে। ডাক্তার এসে প্রয়োজনীয় ট্রিটমেন্ট করে স্যালাইন লাগিয়ে দিল। যাওয়ার আগে বলল, অনেক রক্তক্ষরণ হয়েছে, সুস্থ হতে একটু সময় লাগবে, তবে আমার যা মনে হয় এটা স্বাভাবিক কিছু না। আপনি দয়া করে মসজিদের ইমামকে এনে মেয়েটাকে একটু কিছু ঝাড়ফুঁক করিয়ে দিন। আমরা ডাক্তার হওয়া সত্ত্বেও মুসলিম হিসাবে বিশ্বাস করি আল্লাহর একটা অদৃশ্য সৃষ্টি আছে যারা আমাদের আশেপাশেই থাকে, কিন্তু আমরা তাদের দেখতে পাই না।
তাদের মাঝে কিছু শক্তি আছে যারা সবসময় সুযোগ খোঁজে মানুষের ক্ষতি করার জন্য। আল্লাহ তাআলা কোরআনে আমাদের আশরাফুল মাখলুকাত বলেছে মানে সৃষ্টির সেরা জীব। আর এই কথা জিনেদের বড় একটা অংশ মেনে নিতে পারেনি। তারা ভাবে মানুষের মতো দুর্বল জীব সৃষ্টির সেরা হওয়ার যোগ্যতা রাখে না। তাই তারা অহংকারের বংশবর্তী হয়ে আল্লাহর এই আয়াতকে অস্বীকার করে এবং হিংসায় মানুষের ক্ষতি করার জন্য উৎপেতে থাকে। তাকিয়ার পিঠে যে ক্ষত দেখলাম এটা কোনো সাধারণ পশু পাখির দ্বারা সম্ভব না, এটা নিশ্চয়ই অন্য কিছু, বাকিটা আপনি বুঝেন। এই বলে ডাক্তার চলে গেল। কাকে এসে তোর মাথার কাছে ভাবছে কি করবে। কাকে বলল, ডাক্তার সাহেব ঠিক বলেছে, তাকিয়ার ওপর ছোটবেলা থেকে এসব সমস্যা ছিল। এখন তাবিজ হারানোর পর আবার মনে হয় সেই সমস্যাটা মাথা চারা দিয়ে উঠেছে। তুমি যাও, মসজিদের ইমামকে নিয়ে এসো ফজরের পরে। তখনই তুই চোখ খুলে উঠে বসে পড়লি, টান দিয়ে হাতে স্যালাইন খুলে খাট থেকে নেমে যেতে চাইলি আর বলতে লাগলে আমাকে যেতে দাও, সে ফিরে এসেছে, আমার জন্য সে অপেক্ষা করছে। কাকা কাকি দুজনেই তো তোকে জোর করে ধরে রাখার চেষ্টা করলো, কিছুতেই তারা পারছে না। তোর শরীরে অনেক শক্তি ছিল। তুই দরজার দিকে তাকিয়ে বলছিলি আমি তার কাছে যাব, সে আমাকে ঘুম পাড়িয়ে দিবে, আমাকে মৃত্যুর ঘুম উপহার দিবে, আমি ঘুমাতে চাই, আমাকে যেতে দাও। কাকি বলল, আলিফ দরজাটা বন্ধ করে দাও তাড়াতাড়ি। আমি দৌড়ে গিয়ে দরজাটা বন্ধ করার চেষ্টা করলাম, কিন্তু আশ্চর্যজনকভাবে দরজা বন্ধ হচ্ছিল না। মনে হচ্ছিল কেউ বাইরে থেকে দরজা ধাক্কা দিয়ে ধরে রেখেছে। আমি আমার পুরো শক্তি খাটে অনেক কষ্টে দরজাটা বন্ধ করে দিলাম। আর তুই ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আস্তে আস্তে শুয়ে পড়লি। এই পর্যন্ত বলে আলিফ থামল। সব শুনে আমি বেশ অবাক হলাম না, কারণ আমি বুঝতে পারছিলাম এমন কিছু হতে যাচ্ছে আমার সাথে। আমার মনে হয় তাবিজটা এমনি এমনি হারাইনি, এর পেছনে নিশ্চয়ই কেউ আছে। আলফি বলল, কি ভাবছিস তুই? সত্যি বলতো, রাতে কি হয়েছিল তোর সাথে? কেন এমন অদ্ভুত আচরণ করছিলি? আমি বললাম, তোর ঘাড় মটকানোর জন্য। এখন থেকে আমার কাছ থেকে দূরত্ব বজায় রাখবি, নাহলে দেখবি তোর ঘাড় আছে তুই নেই, তুই আসিস তোর ঘাড় নাই। আলফি ঢোক গেলে বলল, ভয় দেখাস না বাল, রাতে তোর ভয়ানক আচরণগুলো এখনও মাথায় ঘুরপাক খাচ্ছে। কাকা গেছে মসজিদের ইমামকে আনতে। এটা শুনে আমার ভিতরে কেমন মোচড় দিয়ে উঠল। আমার কানে কেউ যেন ফিসফিস করে বলছে, ইমামকে আসতে দিস না বাসায়, সে তোকে কষ্ট দিবে। সে বাসায় আসলে তুই আর কখনো শান্তিতে ঘুমাতে পারবি না। আমি কানে হাত দিয়ে চিৎকার করে উঠলাম, আমি কিছু শুনতে চাই না, চলে যাও আমার কাছ থেকে, চলে যাও। আলিফ ভাই বলল, কি হয়েছে তাকিয়া, এমন করছিস কেন? কাকে চলে যেতে বলছিস? আমি এক ঝটকে আলিফের গলা চেপে ধরে বললাম, ইমাম সাহেবকে বাসায় আনতে নিষেধ কর, নাহলে আমি সবাইকে মেরে ফেলবো। হঠাৎ আমার হুঁশ ফিরে এলে আমি দেখলাম আমি আলিফের গলা চেপে ধরে আছি। তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বললাম, সরি, বিশ্বাস কর আমি এটা করিনি। আলিফ কিছু বলতে যাবে তখনই আবার ওর গলা চেপে ধরে বললাম, তোকে না বলেছি ইমামকে এখনই এখানে আসতে নিষেধ কর, তো এখনো বসে আছিস কেন? যা এখান থেকে। আবার আমার হুঁশ ফিরে এলে বললাম, বিশ্বাস কর ভাই, আমি ইচ্ছে করে করছি না, এটা কেউ আমাকে দিয়ে করাচ্ছে। আলিফ চেয়ার থেকে উঠে বলল, ভাই হবে তোর বাপে, তুই যতই আমার ভয় দেখাস, আমি বুঝে গেছি তোর চিকিৎসা ইমাম সাহেবই করতে পারবে। এটা শোনার সাথে সাথে আমার অনেক রাগ উঠে গেল। আমি গর্জন করে বললাম, তাহলে তুইও মরবি। আলফি দেখতে পেল তাকিয়ার চোখ গাছের শিকড়ের মতো ফেটে যাচ্ছে, দাঁতগুলো হিংস্র পশুর মতো সুচালো, ঠোঁটগুলো কালো আকার ধারণ করেছে। আলফি ভয়ে ভয়ে কিছু বলতে যাবে তখন দেখলো তাকিয়ার বাবা মা মসজিদের ইমামকে নিয়ে এসছে। তাকিয়ার দিকে তাকিয়ে দেখলো সে তো ঘুমিয়ে আছে আরাম করে। তাহলে এতক্ষণ কি হলো? আলফির মাথায় কিছুই ঢুকছে না। ইমাম সাহেব গিয়ে তাকিয়ার মাথায় হাত রেখে কিছু দোয়া পড়ে মাথা থেকে হাত সরিয়ে বলল, তাকিয়ার উপর কেউ 4টা তাবিজ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করেছে। 4টা তাবিজ দিয়ে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে মানে? কি বলছেন হুজুর, এমন কাজ কেন করবে? তাকিয়ার বাবা মা দুজনে অবাক হয়ে জিজ্ঞাসা করলো এটা। ইমাম সাহেব বলল, কে করেছে, কেন করেছে এটা এখনও জানি না, তবে যে এটা করেছে সে তাকিয়ার মৃত্যু চায়। ব্ল্যাক ম্যাজিকের মাঝে এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্ল্যাক ম্যাজিক। এটা করা হয়েছে সবচেয়ে খারাপ জিন কুল্লাস জিনের মাধ্যমে। কুল্লাস জিনের কথা শুনে তাকিয়ার মায়ের মনে পড়ে গেল ছোটবেলায় এই কুল্লাস জিনই তাকিয়ারকে নিয়ে যেতে চেয়েছিল। তাকিয়ার মা বলল, হুজুর আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, তাকিয়াকে কোনো ব্ল্যাক ম্যাজিক করা হয়নি। এই কুল্লাস জিনের নজর তাকিয়ার ছোটবেলা থেকেই ছিল। একজন বড় হুজুরের দিয়ে তাবিজ পড়েছিল এতদিন তাকিয়া, তাই সে তাকিয়ার কোনো ক্ষতি করতে পারেনি। কিন্তু গত পরশু তাবিজটা হারিয়ে গেছে। আমার মনে হয় তাবিজ না থাকার কারণেই কুল্লাস জিন আবার ফিরে এসেছে। ইমাম সাহেব বলল, আমাকে তাকে রুমে নিয়ে যান, তাহলেই বুঝতে পারবেন আমি ভুল নাকি সঠিক।
ইমাম সাহেবকে নিয়ে যাওয়া হলো তাকিয়ার রুমে। আলিফকে বলা হলো তাকিয়ার কাছে থাকতে। ইমাম সাহেব গিয়ে তাকিয়ার রুমটা ভালোভাবে পর্যবেক্ষণ করল, চারিদিকে চোখ বুলিয়ে তাকিয়ে কিছু চিন্তা করল। তারপর গিয়ে তাকিয়ার বালিশটা নিয়ে সেটা টান দিয়ে ছিঁড়ে ভেতরের তুলোগুলো বের করে ফেলল। আশ্চর্যজনকভাবে তুলার ভেতর থেকে ইমাম সাহেব একটা বড় তাবিজ বের করল। তাকিয়ার বাবা মা দুজনেই অবাক হয়ে গেল, এই তাবিজ বালিশের ভেতর কিভাবে আসলো। ইমাম সাহেব বলল, এটা জিনের মাধ্যমে এখানে রাখা হয়েছে। এমন আরও 3টা তাবিজ লুকিয়ে রাখা হয়েছে কোথাও, সেগুলো খুঁজে না পেলে তাকিয়াকে বাঁচানো যাবে না। তাকিয়ার বাবা এবার কাকুতি মিনতি করে বলল, হুজুর যেভাবেই হোক আমার মেয়েকে বাঁচান, তাবিজগুলো খুঁজে বের করুন, আর এটা কে করেছে সেটা আমাকে বলেন। ইমাম সাহেব বলল, এটা ঘরের ভেতর আছে তাই খুঁজে পেয়েছি, বাকি 3টা কোথায় আছে সেটা আমাকে খুঁজে বের করতে হবে। আমাকে একটা রিচুয়াল করতে হবে, তার জন্য প্রয়োজন হবে কিছু খাঁটি সরিষার তেল আর তাকিয়ার ব্যবহৃত কোনো জামা বা ওড়না। তখনই পাশের রুম থেকে আলফির চিৎকার। সবাই দৌড়ে গেল সেখানে। গিয়ে যা দেখলো তাতে সবাই ভয় পেয়ে গেল। তাকিয়া আয়নার সামনে বসে নিজের চুল নিজেই টেনে টেনে ছিঁড়ে ফেলছে আর বিড়বিড় করে কিছু বলছে। আলফি রুমের এক কোণে বেহুশ হয়ে পড়ে আছে। তাকিয়ার মা দৌড়ে তার কাছে যেতে চাইলে ইমাম সাহেব তাকে থামিয়ে দিয়ে বলল, আপনি যাবেন না, তাকিয়ার মাঝে অন্য কেউ আছে, আপনার ক্ষতি করতে পারে, আমি দেখছি। এই বলে ইমাম সাহেব তাকিয়ার দিকে এগিয়ে গেল। তাকিয়ার বাবা আস্তে আস্তে গিয়ে রুমের ভেতর থেকে আলফিকে টেনে বের করে আনলো এবং মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরালো। ইমাম সাহেব তাকিয়ার কাছে গিয়ে শুনল সে বিড়বিড় করে বলছে, আমি ঘুমাতে চাই, আমাকে যেতে দাও। হঠাৎ তাকিয়া ইমাম সাহেবের দিকে তাকিয়ে বিভৎস একটা হাসি দিয়ে বলল, আমাকে ধরে রাখতে পারবি না, আমি চলে যাবই। ইমাম সাহেব বলল, কেন মেয়েটার সাথে এগুলো করছো তুমি? কে পাঠিয়েছে তোমাকে? তাকিয়া হাসি দিয়ে বলল, তুই পাঠিয়েছিস। বলে গেলি? তুই তো আমার গলায় তাবিজটা নিয়ে গেলি। ইমাম সাহেব ভাবাচাকা খেয়ে গেল এবং বলল, আমার সাথে নাটক করবি না, সত্যি করে বল কে পাঠিয়েছে তোকে। তাকিয়ে এবার এক ঝটকে ইমাম সাহেবের মুখের কাছে চলে আসলো। কিছু বুঝে ওঠার আগেই সে ইমাম সাহেবের কানে কামড় দিয়ে ধরল। তাকিয়ার বাবা দৌড়ে গিয়ে কোনো মতে ইমাম সাহেবকে ছাড়িয়ে তাকিয়াকে ধরে বিছানায় শুয়ে দিল। এবার তাকিয়া স্বাভাবিক হয়ে গেল। ইমাম সাহেব কান ডলতে ডলতে বলল, এই জিন সোজাভাবে কিছু বলবে না, আমাকে ওই রিচুয়ালটাই করতে হবে। এখন তাকিয়ার ব্যবহৃত জামা আর কিছু সরিষার তেল এনে দিন আমাকে। তাকিয়ার মা চলে গেল এগুলো আনতে। ইমাম সাহেব ফ্লোরের একটা ফাঁকা জায়গায় আসন করে বসে পড়ল। তাকিয়ার বাবা আলিফকে জিজ্ঞাসা করলো, কি হয়েছিল তখন, তুমি জ্ঞান হারালে কিভাবে? আলিফ বলল, কাকা আমি তো চুপচাপ বসেছিলাম, হঠাৎ করে তাকিয়ে উঠে বসে পড়ল, ওর চুলগুলোর সামনে এসে পুরো মুখটা ঢেকে দিয়েছিল। আমি আস্তে করে বললাম, তাকিয়া কি হয়েছে? তাকিয়া কিছু বলল না, কেমন একটা শব্দ করতে লাগলো মুখ দিয়ে। আমি ওর কাঁধে হাত দিয়ে জিজ্ঞাসা করতে যাব কি হয়েছে, তখনই আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে যেতে দে এখান থেকে। আমি বললাম, দরজা তো খোলাই আছে, যা তুই, ধরে রাখছে কে? এটা শুনে আমাকে এক ধাক্কা দিয়ে দেয়ালের সাথে বাড়ি দিল। তারপর আমার কিছু মনে নেই। তাকিয়ার বাবা বলল, আলফি তুমি চলে যাও, বাকিটা আমরা দেখব, তোমার কিছু হয়ে গেলে আবার আরেক ঝামেলা। আলফি বলল, কি বলেন কাকা, তাকিয়া কি অবস্থায় রেখে আমি কিভাবে যেতে পারি? তাকিয়া ঠিক না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। এর মাঝে তাকিয়ার মা তেলার একটা ওড়না নিয়ে চলে আসলো। ইমাম সাহেব সেগুলো নিজের সামনে রাখলো এবং তাকিয়ার বাবা মাকে হুজুরের সামনে বসতে বলল, একে উপরে হাত ধরে। তাকিয়ার বাবা মা হুজুরের সামনে গিয়ে বসলো হাত ধরে। আলফি এক নজরে তাকিয়ার দিকে তাকিয়ে রইল। এত সুন্দর একটা মেয়েকে নিয়ে এই নোংরা খেলাটা কে খেলছে? এবার যদি তাকে পাই তাহলে নিজ হাতে তাকে টুকরো টুকরো করে ফেলবো। তাকিয়ার কষ্ট আর সহ্য হচ্ছে না। ইমাম সাহেব হাতে কিছু সরিষার তেল নিয়ে ওড়নার ওপর ছিটিয়ে দিল। তারপর ওড়নাটা দুমড়ে মুচড়ে নিয়ে তালুবন্দি করে সেটার ঘ্রাণ নিয়ে কিছু দোয়া পড়তে লাগলো। দোয়া পড়ার শেষে ওড়নাটা তাকিয়ার বাবা মাকে স্পর্শ করতে বলল। তারা সেটা স্পর্শ করার সাথে সাথে একটা দৃশ্য দেখতে পেল। তাকিয়া শ্মশানে এদিক ওদিক ছোটাছুটি করছে, দূরে একটা লাশ পোড়ানো হচ্ছে। তাকিয়া সেদিকে যেতে লাগলো। চিতার আশেপাশে অনেক মানুষ এক দৃষ্টিতে চিতার দিকে তাকিয়ে আছে। তাকিয়া গিয়ে চিৎকার করে বলল, আপনারা কি এখানে একটা তাবিজ পেয়েছেন? আমার গলার তাবিজটা হারিয়ে গেছে, এটা না পেলে মা আমাকে খুব বকবে। কিন্তু সেখানে থাকা কেউ কোনো কথা বলছে না। হঠাৎ চিতায় পুড়তে থাকা মরা দেহটা উঠে বসে পড়ল।
এটা দেখে তাকিয়া প্রচণ্ড ভয় পেয়ে সেখান থেকে দৌড় দিল। কিন্তু এ কি, তাকিয়া তার সর্বোচ্চ শক্তি দিয়ে দৌড়ালেও সেখান থেকে এক পাও নড়তে পারছে না। হঠাৎ সেখানে থাকা সবাই উচ্চস্বরে বলে উঠল, ঘুমাও, না হলে তুমিও পড়ে যাবে, এভাবে ঘুমাও। তাকিয়া চিৎকার করে কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলল। এরপর সব নিস্তব্ধ। চোখ খুলে দেখল সেখানে কেউ নেই, না কোনো চিতা জ্বলছে আর না কোনো মানুষ আছে। হঠাৎ পেছনে কারোর উপস্থিতি টের পেয়ে তাকিয়ার সাথে সাথে পেছনে তাকিয়ে দেখল একটা বোরকা পরা মহিলা দাঁড়িয়ে আছে। তাকিয়া বলল, কি আপনি? মহিলাটা বলল, আমি সে যে তোমার তাবিজের খোঁজ দিতে পারবে। তাকিয়া তার কাছে গিয়ে বলল, কোথায় আমার তাবিজ? বলেন দয়া করে, আমার মা আমাকে অনেক বকবে এটা হারালে। মহিলাটা হাত দিয়ে ইশারা করে তাকিয়ার গলার দিকে দেখিয়ে বলল, ওই তো, সেটা তোমার গলায় আছে। তাকে অবাক হয়ে নিজের গলায় হাত দিয়ে দেখল সত্যি সেটা গলায় আছে। তাহলে এতক্ষণ কি দেখল সে? তাকে অনেক খুশি হয়ে বলল, কি আপনি আমার তাবিজ খুঁজে দিলেন? মহিলাটা বলল, তুমি আবার তাবিজটা হারিয়ে ফেলবে, এটা আমার কাছে দিয়ে দাও, আমি খুব যত্ন করে রাখবো। তাকে বলল, এটা আপনাকে দিয়ে দিলে মা আমাকে বকবে তো, আমি এটা দিতে পারবো না। মহিলাটা বলল, কিচ্ছু হবে না, আমি তোমার মা। এই বলে সে বোরকার নিকাবটা মুখের ওপর থেকে সরালো। তাকে দেখলো সত্যি এটা তার মা। হাসি মুখে তার দিকে হাত বাড়ি দিয়ে বলল, এবার তো দিতে সমস্যা নেই, তাই না? তাকে মন্ত্রমুগ্ধের মতো তার গলা থেকে তাবিজটা খুলে মহিলার হাতে দিয়ে দিল। মহিলাটা তাবিজটা হাতে নিতেই চিৎকার করে ফেলে দিল। তাকে বলল, মা কি হয়েছে? মহিলাটা বলল, আমি এটা হাতে দিয়ে স্পর্শ করতে পারবো না তাকিয়া, তুমি এক কাজ করো, তাবিজটা নিয়ে ওই নদীতে ফেলে দিয়ে আসো। তাকে এবারও মন্ত্রমুগ্ধের মতো তাবিজটা নিয়ে নদীতে ফেলে দিল। এটা দেখে মহিলা হাসতে হাসতে অদৃশ্য হয়ে গেল। তাকে সেখানে বেহুশ হয়ে পড়ে গেল। এগুলো ইমাম সাহেব তাকিয়ার বাবা মাকে দেখালো রিচুয়ালের মাধ্যমে। তাকিয়ার বাবা মা হুশে ফিরে এলো। তারা দুজনেই এই দৃশ্যটা দেখে খুব ভয় পেয়ে গেল। তাকিয়ার মা বলল, তাহলে কি আমি নিজে আমার মেয়েকে ওই তাবিজ ফেলে দিতে বলেছি? এটা কি সত্যি? ইমাম সাহেব বলল, জিন আপনার রূপ ধরে এসে তাকিয়াকে বিভ্রান্ত করে তাবিজটা ফেলে দিয়েছে এবং এই জিন তাকিয়ার মস্তিষ্ক বশ করে সেখানে থেকে এই দৃশ্যটা মুছে দিয়েছে। এই জন্যই তাকিয়ার কিছু মনে নেই। তাবিজ কোথায় হারিয়েছে, কিভাবে হারিয়েছে সেটা সম্পূর্ণ ভুলে গেছে তাকিয়া। সবচেয়ে বড় কথা হলো এই জিন নিজে নিজে এমন সাহস করেনি, তাকে কেউ পাঠিয়েছে এটা করার জন্য। আরও 3টা তাবিজ খুঁজে পেলেই আমরা তাকে খুঁজে পাবো যে তাকিয়ার ওপর এই ব্ল্যাক ম্যাজিক করেছে। তাকিয়ার বাবা বলল, তাহলে এখন কি করব? আরও 3টা তাবিজ কিভাবে খুঁজে পাবো? ইমাম সাহেব বললেন, আমি কোনো উপায় খুঁজে বের করব, ততক্ষণ পর্যন্ত তাকিয়াকে চোখে চোখে রাখবেন আর ওকে কোনো আঘাত করবেন না, কষ্ট দিবেন না, ও এমনিতে অনেক কিছু সাফার করছে। এই বলে ইমাম সাহেব 2টা কাগজের টুকরোতে কিছু লিখে একটা পানির বোতল ছেড়ে দিল। পানিটা লাল আকার ধারণ করল। বোতলটা তাকিয়ার বাবা মায়ের হাতে দিয়ে বলল, আপনারা দুজন গোসল করে পবিত্র হয়ে এই পানিটা পান করবেন, তাহলে আর আপনাদের কোনো ক্ষতি হবে না এই জিন দ্বারা। এই বলে ইমাম সাহেব চলে গেল। আলফি বলল, কাকা আপনারা যান, হুজুরের কথা মতো গোসল করে পবিত্র হয়ে পানিটা পান করে নিন, আমি তাকিয়ার দিকে খেয়াল রাখছি। তারা চলে গেলে আলফি গিয়ে তাকিয়ার কাছে বসে এক নজরে ওর মুখের দিকে তাকিয়ে রইল। মায়াবী মুখটা এই 2 দিনে কেমন কালচে হয়ে গেছে, ঠোঁটগুলো শুকিয়ে মরুভূমির মতো ফেটে গেছে মেয়েটার। নিজের ভালোবাসার মানুষটাকে এই অবস্থায় দেখতে হবে কখনো কল্পনাও করিনি। তাকে আমাকে ভালোবাসে না, সবসময় আমার সাথে খ্যাতখ্যাত করে, তবু আমি ওকেই ভালোবাসি। হঠাৎ করে তাকিয়ে চোখ খুলে তাকালো। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, কি রে গাধার বাচ্চা, এভাবে কি দেখছিস? বাপের জন্মে সুন্দরী মেয়ে দেখিসনি? এখনো যাসনি কেন আমাদের বাসা থেকে? বিশ্বাস কর বাবা, চকলেট আনিনি ঢাকা থেকে। আলফি বলল, ওই তোর কি মনে আমি চকলেট খাওয়ার জন্য তোদের বাসায় বসে আছি? তাকে বলল, মনে করার কি আছে, তুই তো এটার জন্যই বসে আছিস। তাকে এত সম্পূর্ণ স্বাভাবিক। আলফি একগাল হেসে বলল, সত্যি কি এটা তুই কথা বলছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তাকে বলল, কেন বিশ্বাস হয় না? আমি কি মারা গেছি নাকি যে আমার আত্মা বের হয়ে তোর সাথে কথা বলছে? মা কোথায় আমার, বাবা কোথায় গেছে? আলফি বলল, আরে শান্ত হয়ে নে আগে, তারা আছে। এখন বল তোর কেমন লাগছে, তুই ঠিক আছিস? তাকিয়া মাথায় হাত দিয়ে হাই তুলে বলল, হ্যাঁ ঠিক আছে, শুধু একটু মাথা ঘোরাচ্ছে। আলফি বলল, কোন দিক থেকে ঘোরাচ্ছে?
যদি ডান দিক থেকে ঘোরায় তাহলে আমি তোর মাথা বাম দিকে ঘুরিয়ে দিই, আর যদি বাম দিক থেকে ঘোরায় তাহলে ডান দিকে ঘুরিয়ে দিই। তাকে রাগি চোখে বলল, ফালতু কথা না বলে তোর শান্তি লাগে না তাই না? যা তুই এখান থেকে। আলফি বলল, আমি তো যেতে পারবো না, কাকা তোকে আমার হেফাজতে রেখে গেছে, তুই রেস্ট নে, আমি তোকে একটু মন ভরে দেখি। এই সুযোগ আর পাইক নাকি না পাই না বলা যায় না। তাকিয়া বলল, দেখতে থাক, আমার ভেতর থেকে জিন বের হয়ে তোর চোখ খুলে পরে মার্বেল খেলবে দেখিস। এদিকে আমরা দেখতে পাই একটা বোরকা পরা মহিলা বদ্ধ করে কিছু একটা করছে বসে বসে। তার সামনে একটা মাথা কাটা ছাগল পড়ে আছে। ছাগলের রক্ত একটা ছোট পুতুলে লাগিয়ে সেটা উপরে তুলে ধরে বলল, হে প্রভু, তারা একটা তাবিজ খুঁজে পেয়েছে, এখন কি করব? তাকে আর বাবা মা গোসল করে পবিত্র হয়ে ইমাম সাহেবের দেয়া পানি পান করে নিল। পানিটা পান করার পর তাদের কেমন একটা অনুভূতি হতে লাগলো, তাদের চোখ কেমন ঝাপসা হয়ে আসছে। তারা দুজনেই ধীরে ধীরে ফ্লোরে লুটিয়ে পড়ল এবং একটা দৃশ্য দেখতে পেল। অনেক বছর আগে তাকে আর বাবা তখন অনেক ছোট। তাকে আর দাদার নাম ছিল জলিল মিয়া। জলিল মিয়া পেশায় ছিল ভ্যান চালক। সে চাইতো শর্টকাটে অনেক বড়লোক হতে, তাই সে বাজার থেকে কালো জাদুর চর্চা কিনে অনেক পড়াশোনা করে কালো জাদু করা শিখে গেল। একদিন সে তার তাপস্য দ্বারা কুল্লাস জিনকে ডেকে আনে। কুল্লাস জিনের কাছে সে তার ইচ্ছার কথা জানালে জিন বলল, আমি তোর ইচ্ছে পূরণ করব, তার বদলে সারা জীবন তোর বংশের সদস্যদের রক্তপান করার অনুমতি দিতে হবে আমাকে। প্রতি মাসের চন্দ্ররাতে আমি আসবো রক্তপান করার জন্য। জলিল মিয়া বলল, রক্তপান বলতে আপনি কি একটা মানুষের শরীরে সব রক্ত চান নাকি অল্প কিছু? জিন বলল, সব রক্ত বের করে নিলে তো তোর বংশের কেউ বাঁচবেই না, আমাকে অল্প রক্ত বের করে দিতে হবে, আমি অল্পতেই খুশি। তখন জলিল মিয়া রাজি হয়ে যায় এই শর্তে। জলিল মিয়া তার হাত কেটে বাটিতে কিছু রক্ত ঢেলে দিল। একটা অদৃশ্য কিছু এসে বাটি থেকে রক্ত চুষে খেয়ে নিল এবং বলল, আমাদের মাঝে রক্ত চুক্তি হয়ে গেল, তাহলে একমাত্র তোর মৃত্যু দ্বারা এই চুক্তি ভঙ্গ হবে। জলিল মিয়া বলল, ঠিক আছে, তাহলে এখন আমার ইচ্ছে পূরণ করেন, আমি অনেক টাকা চাই। কুল্লাস জিন জলিল মিয়াকে গ্রামের বিভিন্ন স্থানে গুপ্তধনের সন্ধান দিল। সত্যি জলিল মিয়া সেই স্থান খুঁড়ে অনেক অনেক গুপ্তধন পেতে লাগলো। এভাবে করে অল্প কয়েকদিনের মধ্যেই জলিল মিয়া আর্থিকভাবে বেশ সচ্ছল হয়ে গেল। জলিল মিয়ার এই পরিবর্তনে গ্রামের সবাই অবাক। জিন প্রতি মাসে চন্দ্ররাতে আসত, রক্তপান করতে এবং গুপ্তধনের সন্ধান দিয়ে চলে যেত। এই কাজ সাহায্য করত জলিল মিয়ার স্ত্রী, মানে তাকে আর দাদি। তাকে আর বাবা তখন অনেক ছোট। জলিল মিয়া বাহানা করে তার শরীর থেকে রক্ত নিত জিনকে পান করানোর জন্য। কিন্তু হঠাৎই করে একদিন গ্রাম থেকে ছোট বাচ্চা নিখোঁজ হতে লাগলো। প্রতিদিন কেউ না কেউ নিখোঁজ হতো, নিচের ঘর থেকে উধাও হয়ে যেত। পরদিন সেই বাচ্চার রক্তশূন্য দেহ পাওয়া যেত জঙ্গলে। দেখে মনে হতো কেউ বাচ্চার শরীরের ওপর সব রক্ত চুষে খেয়ে নিয়েছে। এভাবে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামে একজন তান্ত্রিক ধ্যান জ্ঞান করে জানতে পারল কেউ একজন কুল্লাস জিনকে গ্রামে নিয়ে এসেছে। সে কুল্লাস জিনই সব বাচ্চাদের রক্ত খেয়ে মেরে ফেলছে। সব সন্দেহের তীর যায় জলিল মিয়ার উপর, কারণ হঠাৎ করেই তার এত পরিবর্তন এটার ইঙ্গিত দেয়। কিন্তু কারো কাছে প্রমাণ না থাকায় কেউ জলিল মিয়াকে কিছু বলার সাহস পেল না। গ্রামের কয়েকজন যুবক সিদ্ধান্ত নিল জলিল মিয়াকে চোখে চোখে রাখবে। সে কি করে, কোথায় যায়, সব নজরে রাখবে। রাতে তারা জলিল মিয়ার বাড়ির বাইরে লুকিয়ে অপেক্ষা করতে লাগলো। রাত তখন প্রায় 1টা বাজে। চারিদিকে শুনশান নীরবতা, চাঁদের আলো এই সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। হঠাৎ জলিল মিয়া তার বাড়ি থেকে বের হলো। এক মনে গ্রামের রাস্তা ধরে হেঁটে চলে যাচ্ছে। দেখে মনে হচ্ছে তাকে অন্য কেউ নিজের বশ করে রেখেছে। যুবকরা চুপি চুপি জলিল মিয়ার পিছু নিল। যেতে যেতে সে একটা বাড়ির সামনে গিয়ে থামল। যুবকরা লুকিয়ে পড়ল গাছের আড়ালে আর দেখতে লাগলো সে কি করে। জলিল মিয়া তার পাঞ্জাবির পকেট থেকে মুষ্টিবদ্ধ করে কিছু একটা বের করলো। তারপর মন্ত্র পড়ে সে হাতে ফু দিয়ে হাতে থাকা দোলের মতো কিছু বাড়ির দিকে ছুঁড়ে মারল। কিছুক্ষণ পর বাড়ি থেকে একটা 4-5 বছরের বাচ্চা বেরিয়ে আসলো। এসে জলিল মিয়ার সামনে শুয়ে পড়ল। জলিল মিয়া বসে হিংস্র জন্তুর মতো বাচ্চাটার ঘাড়ে কামড় বসিয়ে দিল এবং তার রক্ত চুষে খেতে লাগলো। এই দৃশ্য দেখে লুকিয়ে থাকা যুবকরা প্রচণ্ড ভয় পেয়ে গেল এবং একজন চিৎকার করে উঠল। জলিল মিয়া রক্ত খাওয়া বন্ধ করে ওইদিকে তাকালো এবং দেখে ফেলল কয়েকজন তাকে অনুসরণ করে এখানে এসেছে।
জলিল মিয়া বাচ্চাটার সব রক্ত না খেয়েই সেখান থেকে উঠে পালিয়ে যেতে লাগলো। যুবকদের চিৎকার চেঁচামেচি শুনে গ্রামের সবাই এক এক করে হারকেন মশাল নিয়ে বের হলো বাড়ি থেকে। জলিল মিয়া পালাতে পারল না, তাকে সবাই ধরে ফেলল এবং গাছের সাথে বেঁধে দিল। জলিল মিয়ার মুখেও তখন রক্ত লেগেছিল। সে বাচ্চাটাকে গ্রামের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ততক্ষণে গ্রামের মানুষের চাপে জলিল মিয়া সব স্বীকার করা শুরু করল। কুল্লাসজিনের সাথে রক্ত চুক্তি হয়েছে আমার। সে প্রথম অল্প রক্ত চাইলেও ধীরে ধীরে তার চাহিদা বৃদ্ধি পেতে থাকে। তাই বাধ্য হয়ে গ্রামের বাচ্চাদের তার কাছে বলি দিতে লাগলাম। আমি কুল্লাসজিনকে গ্রামে নিয়ে এসেছি, কিন্তু তাকে আবার তাদের জগতে ফেরানোর কোনো মন্ত্র বা রাস্তা আমি জানি না। রক্ত না পেলে সে আমার পুরো পরিবারকে মেরে ফেলবে। গ্রামের সবাই জলিল মিয়ার এমন লোভ দেখে ক্ষোভে ফেটে পড়ল এবং সেখানে জলিল মিয়াকে আগুনে পুড়িয়ে মেরে ফেলল। এরপর সবাই গেল জলিল মিয়ার বাড়ির উদ্দেশ্যে। তার স্ত্রীও এর সাথেও জড়িত, তাই তাকেও সবাই মেরে ফেলার সিদ্ধান্ত নিল। পরিস্থিতি খারাপ দেখে জলিল মিয়ার স্ত্রী তার ছোট ছেলে মানে তাকিয়ার বাবাকে নিয়ে আগে এই গ্রাম থেকে পালিয়ে গেল। বাড়িতে গিয়ে গ্রামবাসী তাদেরকে পেল না। দৃশ্য ফিরে এলো বর্তমানে। তাকিয়ার বাবা মা দুজনেই ফ্লোরে পড়ে কাতরাচ্ছে। এদিকে আলফি এখনো তাকিয়ার কাছে বসে আছে। তাকিয়া বলল, কিরে, আমার মা বাবা গেল কই? এখন আসছে না কেন? আলফি বলল, ইমাম সাহেব তাদেরকে একটা পানি দিয়েছে পান করার জন্য। বলেছে গোসল করে পবিত্র হয়ে সেই পানি পান করলে তোর সাথে থাকা জিন দ্বারা তাদের কোনো ক্ষতি হবে না। তারা তো সেটা করতেই গেল, কিন্তু এতক্ষণ তো লাগার কথা না। তাকে ইমাম সাহেবের কথা শুনে চোখ বড় বড় করে বলল, ইমাম সাহেব মানে? কোন ইমাম সাহেব এসেছিল আমাদের বাসায়? আলফি বলল, আমাদের মসজিদের ইমাম। তাকিয়া ধাপ করে উঠে বলল, মসজিদের ইমাম গতকাল রাতে হার্ট অ্যাটাকে মারা গেছে। তাহলে সকালবেলা আমাদের বাসায় ইমাম সাহেব আসলো কিভাবে? আলফি বলল, পাগল হইছিস তুই? ইমাম সাহেব মারা গেলে আমরা শুনতাম না নাকি? মাইকিং করা হতো, সবাই জানতো। এমন কোনো খবর আমি শুনিনি আজ। এর মাঝে আলফির ফোনে তার বাবার কল এলো। আলফি কল রিসিভ করে বলল, বাবা, আমি তাকিয়াদের বাসায় আছি, একটু পর আসছি। আলফির বাবা যা বলল তাতে আলফির কলিজায় যেন পানি শুকিয়ে গেল। চোখ বড় করে জিজ্ঞাসা করল, ইমাম সাহেব মারা গেছে মানে? আলফির বাবা উপাস থেকে বলল, তুই কি এখন শুনছিস এই খবর? ইমাম সাহেব তো গতকাল রাতেই মারা গেছে। মসজিদের মাইক দিয়ে সকাল থেকে ঘোষণা করা হচ্ছে এটা। একটু পরে তো তার জানাজার নামাজ। আলফি ফোন রেখে তাকিয়ার দিকে অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুই কিভাবে জানলি ইমাম সাহেব মারা গেছে? তুই তো সারাক্ষণ আমাদের সাথেই ছিলি এখানে। তাকে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, আমি তো মেরেছি তাকে, আমি জানবো না তো কে জানবে? আলফি এবার ভয় পেয়ে গেল। কাপা কাপা গলায় বলল, কিভাবে? এটা কিভাবে সম্ভব? তাকে বলল, তুই কি জানোস মানুষ ঘুমালে তার আত্মা বের হয়ে যায় শরীর থেকে। যদি সে আত্মা শরীরে ফিরে আসতে পারে তাহলে তুই জেগে উঠবি, আর যদি ফিরে না আসে তাহলে তুই আর কখনো জেগে উঠবি না। আর এটাকে মৃত্যুর ঘুম বলে। আলফি বলে, এমন আধ্যাত্মিক কথাবার্তা বলে আমাকে ভয় দেখাস না। সোজা সাপটা বল, তুই কিভাবে ইমাম সাহেবকে মারলি আর কেন মারলি? তাকে এবার নিজের চেহারা ঝাঁকি দিয়ে স্বাভাবিক হয়ে বলল, বিশ্বাস কর, আমি কিছু করিনি, আমাকে ব্যবহার করে সেটা করেছে। আবার চেহারা ঝাঁকি দিয়ে চুলগুলো সামনে এনে কর্কশ গলায় বলল, আমি এটা করেছি। আমি ঘুমিয়েছিলাম, আমার আত্মা গিয়েছিল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব তখন মসজিদের চারা গাছগুলোতে পানি দিচ্ছিল। আমি এই সুযোগ বুঝে ইমাম সাহেবকে পেছন থেকে আক্রমণ করে তার হৃৎপিণ্ড বন্ধ করে দেই। সে ধীরে ধীরে মারা যায়। তাকে মারার কারণ আমি জানতাম বাবা ইমাম সাহেবকে বাসায় নিয়ে আসবে, আর সে আসলে আমি শান্তিতে ঘুমাতে পারবো না। সে দোয়া-দরুদের মাধ্যমে আমার শান্তি নষ্ট করে দিবে। তার আগে গিয়ে তাকে মেরে ফেলেছি। আলফি বলল, তাহলে এতক্ষণ কে ছিল আমাদের সাথে? সে তো তাকিয়াকে সাহায্য করছিল। তাকিয়া বলল, ওইটা করেছি মা বাবার ভরসা জেতার জন্য, এখন তারাও শেষ। এ বলে তাকিয়া অট্টহাসিতে মেতে উঠল। আলফি এক থাপ্পড় দিল তাকিয়াকে। থাপ্পড় খেয়ে তাকিয়ার হুঁশ ফিরে এলো এবং বলল, তুই মারলি কেন আমাকে? আলফি বলল, তুই জানোস কি হয়েছে, কি করেছে তোর ভেতরে থাকা শয়তানটা? তাকে একটু ভেবে ভয়ার্থ চোখে বলল, আমার মা বাবা কোথায় আলফি? তারা বিপদে আছে। এই বলে তাকিয়া বিছানা থেকে নামার চেষ্টা করল, কিন্তু আহত হওয়ার কারণে পুরো শক্তি পাচ্ছে না। আলফি তাকিয়াকে ধরে বিছানা থেকে নামিয়ে দিল। তারপর দুজনেই তাড়াতাড়ি করে পাশের রুমে গেল যেখানে বাবা মা ছিল আলফির জানা মতে। কিন্তু গিয়ে দেখলো সেখানে কেউ নেই।
বাসার মেইন দরজার ভিতর থেকে বন্ধ, তাহলে তারা গেল কোথায়? বাসার ভিতরে আনাচে কানাচে সব জায়গায় খুঁজেও তাদেরকে পাওয়া গেল না। তাকিয়া ক্লান্ত হয়ে বসে পড়ল আর কাঁদতে লাগলো। আলফি গিয়ে বলল, ভেঙে পড়া যাবে না, কাকা কাকির কিছু হয়নি, আমরা তাদেরকে খুঁজে বের করবই। আলফি তাকিয়াকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল হাত মুখ ধোয়ানোর জন্য। তাকিয়ার চেহারাটা একদম ফ্যাকাশে হয়ে গিয়েছে। ওয়াশরুমে গিয়ে পানির কল ছাড়তেই তাকিয়া চমকে উঠল। আলফিকে তো ডাক দিয়ে বলল, আলফিগুলো কি? আলফি এসে তাকিয়ে দেখলো পানির কল দিয়ে লাল টকটকে রক্ত বের হচ্ছে। তারা দুজনেই খুব ভয় পেয়ে গেল এই দৃশ্য দেখে। আলফি বলল, আমি যেটা ভাবছি সেটা যেন না হয়। এই বলে তাকিয়াকে নিয়ে ছাদে গেল এবং পানির ট্যাঙ্কের ঢাকনা উঠিয়ে হতভম্ব হয়ে গেল। আলফি যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলল। আলফিকে কিছু বলতে না দেখে তাকিয়া বলল, কি হয়েছে বল আমাকে, ট্যাঙ্কের ভিতরে কে আছে? কোনো পশু পাখি মরে পড়ে আছে নাকি? কথা বলছিস না কেন? আলফি কিছু বলছে না দেখে তাকিয়া কষ্ট করে উঠে ট্যাঙ্কের ভেতরে তাকাতেই ভয়ে কান্না করে দিল। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আলফি, এটা আমার বাবা হতে পারে না, আমি ভুল দেখছি, তুই বল এটা সত্যি না? ট্যাঙ্কের ভিতরে বাবার ক্ষত বিক্ষত দেহটা ভেসে আছে। তাকিয়ার বাবার রক্তে ট্যাঙ্কের পানি লাল হয়ে গেছে। আলফি তাকিয়াকে কি বলে সান্ত্বনা দিবে ভেবে পাচ্ছে না। এই কাজ কে করলো? যদিও তাকিয়ার বাবা মরে যেয়ে থাকে, তাহলে মরদেহ তার ট্যাঙ্কে এলো কীভাবে? আর সবচেয়ে বড় কথা হলো, তাকিয়ার মা কোথায়? এদিকে আমরা দেখতে পাই সেই বোরকা পরা মহিলা আসন করে বসে তন্ত্র মন্ত্র করছে। হাতে একটা শুকনো পশুর হাড় আর একটা মাথা কাটা ছাগল। ছাগলের রক্ত দিয়ে কালো একটা লোহার সূচ ভিজিয়ে সূচটা সেটা পুতুলের ভেতর ঢুকিয়ে দিল। তারপর পুতুলটাকে উপরে তুলে বলল, খুব শীঘ্রই তারা দ্বিতীয় তাবিজটা পেয়ে যাবে। আলফি গ্রামের কয়েকজনকে ডেকে এনে ট্যাঙ্ক থেকে তাকিয়ার বাবার মরদেহটা বের করল। তাকিয়া এক জায়গায় চুপচাপ বসে আছে। তাকিয়া ভাবছে তার বাবাকেও সে নিজে মারিনি তো। ওই জিন তাকিয়াকে দিয়ে একের পর এক খুন করে যাচ্ছে। কি থেকে কি করে গেল? ট্যাঙ্ক থেকে মরদেহ উঠানোর পর আলফি দেখল পানির মাঝে পুটলা আকারের কিছু ভেসে আছে। সবার অগোচরে সেটা তুলে নিজের পকেটে রেখে দিল। তারপর আলফি গিয়ে তাকিয়ার পাশে বসে বলল, কিভাবে কি হয়ে গেল জানি না, কাকার মৃত্যু, কাকিও নিখোঁজ, সব কিছু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। যেসব করছে তাকে একবার খুঁজে পেলে টুকরো টুকরো করে ফেলব। তাকে কিছু বলছে না, নিচের দিকে মাথা দিয়ে বসে আছে। আলফি তাকিয়ার কাঁধে হাত রেখে বলল, কিরে, কথা কস না কেন? তখনই তাকিয়া চমকে উঠল। মনে হচ্ছিল সে অন্য কোনো ধ্যানে ছিল। আলফি বলল, কি হয়েছে, কোথায় ছিলি তুই? তাকিয়া বলল, আমি বাবাকে দেখতে পেয়েছি। সে একটা কবরের পাশে দাঁড়িয়ে আমাকে কিছু বলছিল, কিন্তু আমি তার কথা শুনতে পাইনি। তবে এইটুকু বুঝেছি বাবা আমাকে সতর্ক করছে কিছু থেকে। আলফি বলল, এখন এসব চিন্তা করিস না, চল আগে কাকাকে সুন্দরভাবে দাফন করি, তারপর না হয় এসব নিয়ে ভাবা যাবে। মসজিদে আজকে 2টা জানাজা অনুষ্ঠিত হলো, একটা ইমাম সাহেবের আর একটা তাকিয়ার বাবার। গ্রামের সবাই উপস্থিত হলো জানাজায়। তাকিয়া দূরে দাঁড়িয়ে দেখছে খাটের উপর তার বাবার মৃতদেহটা সাদা কাফনে মোড়ানো। নিজের অজান্তেই 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল চোখ থেকে। মায়েরও কোনো খোঁজ নেই। নিজেকে এতটা অসহায় আর কখনো মনে হয়নি। বাবার সাথে কাটানো মুহূর্তগুলো তাকিয়ার চোখে ভেসে উঠতেই বুক ফেটে কান্না আসছে। বাবা সবসময় কাজের জন্য দূরে থেকেছে, খুব বেশি একটা পাইনি বাবার সঙ্গ, তবুও বাবার প্রতি অদ্ভুত একটা টান ছিল। বাবা কবে আসবে ঢাকা থেকে, প্রতিটা মুহূর্তে বাবাকে খুব মিস করতাম। আর যখন বাবা আসতো তখন তো আমার খুশির অন্ত থাকতো না। সে বাবার নিথর দেহটা কাফনে মোড়ানো অবস্থায় দেখতে হবে কখনো কল্পনা করিনি। জানাজা শেষে বাবার লাশের খাটিয়া কাঁধে নিয়ে সবাই কবরের দিকে গেল। হঠাৎ আমার চোখে পড়ল ওই ভিড়ের মধ্যেও বাবা আছে। সাদা ধবধবে পাঞ্জাবি পাজামা পরা, মাথায় রুমাল বাঁধা, সবার সাথে হেঁটে যাচ্ছে। ভাবলাম হয়তো ভুল দেখেছি, তাই চোখ ডলা দিয়ে আবার তাকিয়ে দেখলাম সেখানে বাবা নেই। তার মানে সত্যি আমি ভুল দেখেছি। হঠাৎ মনে হলো পেছন থেকে কেউ দেখছে। আমি পেছনে তাকিয়ে দেখলাম একটু দূরে বাবা দাঁড়িয়ে আছে মলিন মুখে। আমি ভয় পেয়ে আবার সেই খাটিয়া নিয়ে যাওয়া মানুষগুলোর দিকে তাকালাম। দেখলাম তারা তাদের মতো যাচ্ছে। তাহলে বাবা আমার সামনে কেন? আমি কিছু বলার আগেই বাবা চলতে শুরু করলো। আমি কেন জানি তার পিছু নিলাম। ডাকতে লাগলাম, বাবা দাঁড়াও, এটা কি সত্যি তুমি? দাঁড়াও, আমার কথা শোনো বাবা। কিন্তু সে আমার কথা শুনছে, এক মনে হেঁটে যাচ্ছে। আমি দৌড়েও তার নাগাল পাচ্ছি না। একটা সময় গিয়ে সে থেমে গেল। আমি পেছনে দাঁড়িয়ে আছি, সে উল্টো ঘুরে আছে।
আমি তার মুখ দেখতে পাচ্ছি না। আমি বললাম, বাবা তুমি কিভাবে ফিরে আসলে? তুমি তো মারা গেছো, মা কোথায়? সে কোনো কথা বলছে না। আমি এবার আশেপাশে তাকিয়ে থমকে গেলাম। আমি কোথায় চলে এসেছি? তার পিছু করতে করতে। এটা তো সেই শ্মশান ঘাট। তাহলে কি সে আমাকে ইচ্ছে করেই এখানে নিয়ে এসেছে? তার সামনেই একটা নতুন চিতা তৈরি করা, এখানে কাউকে পোড়ানো হবে। আমি কাঁপা কাঁপা গলায় ডাক দিলাম, বাবা। সে এবার ধীরে ধীরে আমার দিকে ঘুরে তাকালো। যা দেখলাম তাতে আমি পাথর হয়ে গেলাম। আমার গলা শুকিয়ে গেল। বাবা মনে করে যার পেছনে এসেছে সে একটা পিশাচ। তার চেহারা যেন আগুনে ঝলসে গেছে। তার মুখ থেকে লালা বেয়ে পড়ছে। চোখের জায়গায় কোনো চোখ নেই, বড় বড় দুইটা গর্ত। আমার দিকে ভয়ঙ্করভাবে দাঁড়িয়ে তাকিয়ে আছে। মুখে বিদঘুট একটা হাসি। আমি কেন চিৎকার করার শক্তিও হারিয়ে ফেললাম যেন। সে একটা কর্কশ গলায় বলল, আমি তোকে নিয়ে যাবই। তোকে মারার আগে আমি 100 বার মারব ভয় দিয়ে। তোর জীবনটাকে আমি নরকে পরিণত করব। তোদের বংশের কাউকে আমি ছাড়ব না। যেমন করে তোর দাদিকে মেরেছি, তোর বাবাকে মেরেছি, তোর মায়ের মৃত্যু সন্নিকটে, আর সবশেষে তুই। আমি কান্না করতে করতে কোনো রকমে বললাম, কেন? সে বলল, আমি ভালোভাবেই তোকে চাইছিলাম তোর মায়ের কাছ থেকে, কিন্তু দেয়নি। উল্টা আমাকে বন্দি করে দিয়েছিল। আমি কৈলাস জিন। আমি যা চাই তা সহজে না পেলে ছিনিয়ে নেই। সেদিন যদি তোকে দিয়ে দিত তাহলে এই মানুষগুলো মরতো না। আমাকে এখন থামানোর মতো কেউ নেই। আমি বললাম, কে আপনাকে মুক্ত করলো? সে এবার একটা ভয়ঙ্কর হাসি দিয়ে আমার সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। সামনে থাকা চিতাটা ধাপ করে জ্বলে উঠল। দাও দাও করে আগুন জ্বলছে। হঠাৎ চিতার ভেতর থেকে 2টা হাত বেরিয়ে আসতে চাইছে। কেউ চিৎকার করে বলছে, বাঁচাও আমাকে, আমি মরতে চাই না। আমি সহ্য করতে পারলাম না। সেখানে জ্ঞান হারিয়ে পড়ে গেলাম। যখন আমার হুঁশ আসলো তখন আমি পরিত্যক্ত একটা ঘরে শুয়ে আছি। চারিদিকে তাকিয়ে জায়গাটা চিনতে পারলাম না। নাকে একটা ভোটকা গন্ধ এসে লাগলো। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমি ডাকলাম, কেউ আছেন? আমি কোথায় আছি? কিন্তু কেউ কোনো সাড়া দিল না। আমি আস্তে আস্তে উঠে ঘরটা ভালো করে দেখলাম। মনে হচ্ছে অনেক বছর ধরে এখানে কারোর পা পড়েনি। ঘরের দেয়ালগুলোতে শ্যাওলা পড়ে গেছে, মাকড়সার জালের ছড়াছড়ি চারপাশে। কয়েকটা ইঁদুর মরে পড়ে আছে এক কোণে। ঘরটায় কোনো জানলা নেই, অনেক পুরনো একটা কাঠের দরজা। আমি দরজার দিকে এগিয়ে যাব এমন সময় বাইরে কারোর পায়ের শব্দ পেলাম। আমি আবার গিয়ে যেখানে শুয়েছিলাম সেখানে শুয়ে পড়লাম এবং জ্ঞান হারানোর ভান ধরলাম। দেখি এখানে কি হয়। ক্যাত করে দরজা খোলার শব্দ হলো। ভারী ভারী পায়ে কেউ ঘরে প্রবেশ করল। আমি হালকা চোখ খুলে দেখার চেষ্টা করলাম তাকে। দেখতে পেলাম একটা বোরকা পরা মহিলা। তার মুখ নেকাব দিয়ে ঢাকা। শেষ আমার মাথায় হাত রাখলো, তারপর বলল, ঘুমাও তাকিয়া। আমার পুরো শরীর শিউরে উঠল। চোখ বন্ধ করে দাঁতে দাঁত কামড়ে শুয়ে রইলাম। সে উঠে আবার দরজা বন্ধ করে চলে গেল। আমি কিছুক্ষণ শুয়ে থাকার পর যখন মনে হলো আশেপাশে কেউ নেই, তখন চোখ খুলে তাকিয়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে গেলাম। দরজাটা বাইরে থেকে বন্ধ ছিল। আমি দরজার ফাঁক দিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম। দেখতে পেলাম আশেপাশে ঘন জঙ্গল ছাড়া আর কিছুই নেই। আমি দরজায় বাড়িতে বললাম, আমাকে এখান থেকে বের করো, আমার দম বন্ধ হয়ে আসছে। কিন্তু কারো কোনো সারা শব্দ নেই। হঠাৎ ওপর থেকে মাথার পানি কয়েক ফোঁটা পড়ল। আমি মাথায় হাত দিয়ে বুঝতে পারলাম পানিটা আঠালো প্রকৃতির। আস্তে আস্তে মাথা উপরের দিকে ঘোরালাম এবং যা দেখলাম তাতে এক চিৎকার করে আমি পিছিয়ে গিয়ে উল্টো পড়ে গেলাম। দেখলাম ওই বোরকা পরা মহিলা সিলিংয়ের সাথে উল্টো হয়ে ঝুলে আছে। তার চেহারাটা বিভৎস রকমের। তার মুখ থেকে সাদা আঠালো তরল বেরোচ্ছে। আমার দিকে তাকিয়ে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, মৃত্যুর ঘুম ভেঙে গেল। আমি চোখ বন্ধ করে জোরে চিৎকার দিলাম। হঠাৎ কেউ আমাকে ধরে বলল, কিরে কি হয়েছে? এইভাবে চিৎকার করছিস কেন? তাকিয়া। আমি চোখ মেলে দেখলাম আলফি আমার সামনে। আলফি আমাকে বারবার জিজ্ঞাসা করছে কি হয়েছে। আমি কিছুই বলতে পারলাম না। এখানে এলাম কিভাবে? এটা তো আলফিদের বাসা। আলফির মা দৌড়ে এসে বলল, কি হয়েছে তাকিয়ার? এভাবে চিৎকার করছে কেন? আলফি বলল, জানি না মা, জিজ্ঞাসা করেছে কিছু বলছেও না, হয়তো খারাপ কোনো স্বপ্ন দেখছে। আলফির মা বলল, কিছু না তাকিয়া, স্বপ্ন তো স্বপ্নই হয়। শান্ত হও মা, আমি তোমার জন্য দুধ গরম করে আনছি, দাঁড়াও।
এই বলে আলফির মা চলে গেলে আলফিকে বললাম, আমি এখানে আসলাম কিভাবে? আমি তো ছিলাম পুরনো একটা পরিত্যক্ত ঘরে। ওটা আমার স্বপ্ন ছিল না, মনে হচ্ছিল সবকিছু আমার সামনেই ঘটছে। একটা মহিলা ছিল সেখানে, ভয়ঙ্কর চেহারা তার, আমার স্পষ্ট মনে আছে সব। আলফি বলল, কী সব বাজে বাজে কথা? জানাজা শেষে তোর বাবা আর ইমাম সাহেবকে দাফন করার পর তো কেউ কোথাও খুঁজে পেলাম না। সব জায়গায় খুঁজলাম, আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। খুঁজতে খুঁজতে মনে শ্মশানে গিয়ে তোকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখি। তারপর আমি তোকে আমাদের বাসায় নিয়ে আসি। তুই শ্মশানে কেন গিয়েছিল আমাকে কিছু না বলে? আমি বললাম, আমি যাইনি, কেউ আমাকে বাবার রূপ ধরে এসে নিয়ে গিয়েছে সেখানে। সে বলেছে আমাদের বংশের কাউকে জীবিত রাখবে না, এখন শুধু আমি আর আমার মা বেঁচে আছি। কিন্তু মা কোথায় আছে সেটা জানি না, আমাকে মৃত্যুর আগে 100 বার মারবে সে ভয় দিয়ে। তো এসব করছে। আলফি বললে, এই ব্যাপার তাহলে? বললেই হলো নাকি? তোকে আমি মরতে দেব না, দরকার হলে ওই জিনের কাছে নিজেকে দিয়ে দেব। এই বলে আলফি তার পকেট থেকে সেই পুটলিটা বের করলো যেটাতে ট্যাঙ্কের ভেতর পেয়েছিল। আমি সেটা হাতে নিয়ে বললাম, এটা তো একটা তাবিজ, এটা কোথায় পেলি তুই? আলফি বলল, তোর বাবার মৃতদেহ তুলতে গিয়ে ট্যাঙ্কের ভেতরে পেয়েছে এটা। আমার মনে হয় সে 4টা তাবিজের দ্বিতীয় তাবিজটা এটা। এখন আরও 2টা তাবিজ আছে লুকানো, সেগুলো যদি খুঁজে পাই তাহলে হয়তো এই জিন তোকে ছেড়ে দিবে। আমি বললাম, তোর আব্বা আমাকে এই ব্যাপারে কিছু বলছোস? আলফি বলল, পাগল তুই, এগুলো শুনলে তোর সাথে আমাকে যেতে দিবে নাকি? আমি বললাম, তোর আশা লাগবে না কোথাও, আমার বাঁচার কোনো চান্স নেই, সে আমাকে মারবেই। শুধু শুধু ক্লান্ত করিস না নিজেকে, আমি যাই এখান থেকে। আমি এখানে থাকলে তোর পরিবারের সাথেও খারাপ কিছু ঘটতে পারে। এই বলে খাট থেকে নামতেই যাব এমন সময় আলফির মা দুধের গ্লাস নিয়ে আসলো। আমি আর যেতে পারলাম না। উনি আমাকে নিজের মেয়ের মতো করে পাশে বসিয়ে গ্লাসের পুরো দুধটা খাইয়ে বলল, চিন্তা করো না, তোমার মাকে খুঁজে পাওয়া যাবে। তোমার বাবার মৃত্যুতে আমরা সবাই অনেক কষ্ট পেয়েছি। এই গ্রামের কিছুই ঠিক চলছে না, কেমন যেন একটা অভিশাপ ভর করেছে। তুমি এখানেই থাকবে তোমার মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত। আমি মাথা নেড়ে হ্যাঁ বলে দিলাম। কাকি চলে গেল। আলফি বলল, দেখছিস আমার মা তোকে কত ভালোবাসে। যদি জানে আমি তোকে ভালোবাসি তাহলে নিজে দাঁড়িয়ে থেকে কালকেই বিয়ে পড়িয়ে দেবে। আমি বললাম, হ্যাঁ, আর যদি জানে আমার সাথে ভয়ঙ্কর এক জিন আছে যার কারণে গ্রামের অভিশাপ নেমে এসছে, তাহলে আমার সাথে তোকেও বাড়ি থেকে বের করে দেবে। আলফি এসে বললে, এটা ঠিক বলেছিস, এখন অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসছি, এক জায়গায় যেতে হবে তোকে নিয়ে। আমি বললাম, কই যাবি? আলফি বলল, বাকি তাবিজগুলো খুঁজে বের করার জন্য যার কাছে যাওয়া লাগবে তার কাছে যাব। আমি একজনের খোঁজ পেয়েছি যে এইসব জিন ভূতদের তাড়াতে পারে, তার কাছেই যাব। এই বলে আলফি চলে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণ পর আলফি এসে দরজায় টোকা দিয়ে বলল, আয় বের হওয়া যাক তাহলে। আমি খাট থেকে নেমে আলফির সাথে বের হয়ে গেলাম। আলফি আমার কয়েক কদম আগে হাঁটছে। হঠাৎ পেছন থেকে কেউ ডেকে বলল, কিরে একা একা কই যাস? তোরে না বসতে বলছিলাম আমার জন্য। আমি তাকিয়ে দেখলাম পেছনে আলফি দাঁড়িয়ে আছে। তাহলে আমার সামনে কে? তাড়াতাড়ি সামনে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। আমি দৌড়ে আলফির কাছে গিয়ে বললাম, সে তো রূপ ধরে আমাকে নিয়ে চলে যাচ্ছিল, সে আমাদের পিছু ছাড়বে না, আমরা যেখানেই যাই। আলফি বলল, এটাই তো কঠিন মাল রে, তোকে মারবেও না আবার বাঁচতেও দিবে না। তবে আমি যেভাবেই হোক তোকে নিয়ে সেই ওঝার কাছে যাব, সে কোনো না কোনো উপায় বলে দিবে, চিন্তা করিস না। এদিকে আমরা দেখতে পাই বোরকা পরা মহিলা কোঠা দিয়ে 3টা ছোট ছোট গাছ কেটে ফেলল। তারপর সে গাছ থেকে 6টা করে পাতা ছিঁড়ে নিয়ে একটা ঘরে ঢুকে গেল। পাতাগুলো হাতে নিয়ে দুমড়ে মুচড়ে সেগুলো থেকে রস বের করে একটা পুতুলের ওপর ঢেলে তারপর পুতুলটা হাতে নিয়ে মাথা ঝাঁকিয়ে কিছু মন্ত্র পড়ে উপরের দিকে তাকিয়ে বলল, তারা আসছে। আলফির সাথে তার বলা সেই ওঝার সাথে দেখা করার জন্য রওনা হলাম। আলফি বলল, যদি এত চেষ্টার পরও তোকে ধরে রাখতে না পারি তাহলে যাওয়ার সময় জিনকে রিকোয়েস্ট করিস যেন আমাকেও নিয়ে যায় সাথে করে, তোকে তখন আমি একা ছাড়তে চাই না। আমি বললাম, হ্যাঁ, জিন তো আমার ভালো লাগে, তাই আমি যা বলবো তা শুনবে। ওই জিনকে আবার কে ফিরে আনলো সেটা খুঁজে দেখতে হবে, সেই পারবে আবার তাকে ফেরত পাঠাতে। আলফি বলল, তোর তো কোনো খালা নাই, থাকলে ওই জিনের সাথে তার বিয়ে দিয়ে আত্মীয়তা করে নিতাম, তাহলে আর কোনো ভয় থাকতো না। জিন আমাদের খালু হতো ভাবতেই খুশিতে মন নেচে ওঠে। আমি রাগে চোখে তাকে বললাম, ফালতু কথা বাদ দিয়ে কাজের কথা বল, তোর এই ওঝা কোথায় থাকে, সে কি পারবে এই জিনের সাথে? আলফি বলে, আমি খোঁজ নিয়েছি, সে একজন মহিলা ওঝা, অনেক মানুষ তার কাছে গিয়ে উপকার পেয়েছে, আমার বিশ্বাস সে তোকেও সাহায্য করতে পারবে।
মহিলা ওজার কথা শুনে আমার ভিতর কেমন যেন লাগলো, তবু কিছু বললাম না। হঠাৎ আলফি থমকে দাঁড়িয়ে গেল। আমি বললাম, কি রে, কি হয়েছে? আলফি হাতের ইশারায় দূরে দেখিয়ে বলল, ওটা কি তোর মা না? আমি তাকে দেখলাম সত্যি সত্যি দূরে আমার মা দাঁড়িয়ে আছে। আমি কিছু না ভেবেই দ্রুত হেঁটে মায়ের কাছে যেতে লাগলাম। আলফি পেছন থেকে বলছে, তাকিয়া একটু দাঁড়া, আগে বুঝে নি এটা সত্যি তোর মা কিনা। কিন্তু আলফির কথা যেন আমার কানেই ঢুকছে না। আমি পাগলের মতো মায়ের কাছে ছুটে গেলাম। আমি যখন মায়ের খুব কাছে, তখন মা ঘুরে উল্টো দিকে হাঁটা দিল দ্রুত। আমি ডাকতে লাগলাম, মা দাঁড়াও, কই ছিলা তুমি, কি হয়েছে তোমার, দাঁড়াও। কিন্তু মা থামলো না, খুব দ্রুত হেঁটে চলে যাচ্ছে। আমিও পিছু পিছু যাচ্ছি। আলফি আমাকে ডাকছে। পিছু করতে করতে দেখলাম মা আমাদের বাসায় চলে এসেছে। আমি থমকে দাঁড়িয়ে গেলাম। মা বাসায় ঢুকে দরজার কাছে গিয়ে আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিল, তারপর ধপাস করে দরজা বন্ধ করে দিল। আমি তাড়াতাড়ি যেতে চাইলে পেছন থেকে আলফি আমাকে ধরে ফেলল। তাকিয়া, তুই আমার কথা শুনছিস না কেন? ওটা তোর মা নাও হতে পারে, আগে বুঝতে দে। আমি বললাম, তুই ছাড় আমাকে, ওইটাই আমার মাই। মা আমাকে বাসায় ডাকছে, যেতে দে আমাকে। আলফি বলল, পাগলামি করিস না তাকিয়া, চল একসাথে ঢুকবো বাসায়, কোনো তাড়াহুড়া করবি না। যদি এটা সত্যি তোর মা হয় তাহলে আমরা তাকে খুঁজে পাবো। এই বলে আলফির সাথে বাসায় প্রবেশ করলাম। ঘরে বিদ্যুৎ নেই, হালকা আলো আধারে নিজের ছায়াটাকেও ভয় লাগছে। পা টিপে টিপে মাকে খুঁজছি। মা কোথায় তুমি? মা, কোনো সারা শব্দ নেই। 2 দিন আগেও এখানে মা বাবার সাথে কত হাসি খুশিভাবে সময় কাটিয়েছি, অথচ হঠাৎ করেই যেন সব কিছু পরিবর্তন হয়ে গেল। নিজের বাসাটাকেও ভুতুরে মনে হচ্ছে। হঠাৎ আমাদের পেছন দিয়ে কেউ দৌড়ে চলে গেল চপচপ পায়ের শব্দে। দুজনেই পেছনে তাকিয়ে দেখলাম কেউ নেই। আমি যেই রুমে থাকতাম সেখানে গেলাম, গিয়ে দেখলাম আমার পুরো ঘর এলোমেলো, সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে। হঠাৎ চোখ গেল রুমের এক কোণে বিছানার চাদরটা মুড়ি দিয়ে মানুষ আকৃতির কিছু দাঁড়িয়ে আছে। আলফি ভয় আমার হাত চেপে ধরল। আমি রাগী চোখে তাকালে সে হাত ছেড়ে দিয়ে দাঁত বের করে হেসে দিল। আমরা ধীরে ধীরে সেটার দিকে এগিয়ে যেতে লাগলাম। মা, এটা কি তুমি? এখানে দাঁড়িয়ে আছো কেন বিছানায় চাদর মুড়ি দিয়ে? কোনো কথা নেই। ধীরে ধীরে গিয়ে একটানে চাদরটা সরিয়ে ফেললাম এবং অবাক হয়ে গেলাম, সেখানে কিছু ছিল না। তাহলে বিছানার চাদর একা একা এইভাবে দাঁড়িয়ে ছিল কিভাবে? এবার দুজনেই খুব ভয় পেয়ে গেলাম। হঠাৎ ওয়াশরুমে মায়ের চিৎকার ভেসে আসলো। বুঝতে পারলাম এটা স্পষ্ট ওয়াশরুম থেকে আসছে। আমি তাড়াতাড়ি মা বলে ডাক দিয়ে সেদিকে ছুটে গেলাম। ওয়াশরুমের ভেতর দরজা থেকে বন্ধ। আমি দরজা ধাক্কাতে লাগলাম, মা তুমি কি ভেতরে? দরজা খোলো মা। ভেতর থেকে মা বলল, আমাকে বাঁচা তাকিয়া, আমার খুব কষ্ট হচ্ছে রে, আমাকে বাঁচা, আমাকে এখান থেকে বের কর। মনে হচ্ছে মাকে কেউ অত্যাচার করছে। আমি চিৎকার করতে লাগলাম, দরজা খোলো মা, দরজা খোলো, কে তোমাকে মারতে চাচ্ছে? আলফিস আমাকে সরিয়ে দূর থেকে দৌড়ে এসে দরজায় জোরে ধাক্কা দিতে যাবে এমন সময় নিজে নিজেই দরজা খুলে গেল ধাপ করে। আলফি দৌড়ের গতি থামাতে না পেরে উল্টে গিয়ে ওয়াশরুমের ভেতর পড়ল বালতির ওপর। হঠাৎ উঠে হাতের কানি তুলতে বলল, আমি ঠিক আছি। এবার সব নীরব হয়ে গেল। ওয়াশরুমের ভেতরে কেউ নেই। তাহলে এতক্ষণ কি শুনলাম আমরা? আলফি বলল, আমি কইছিলাম এটা তোর মা না, আমাদের বিভ্রান্ত করার জন্য ওই জিন এগুলো করছে। এখন চল তাড়াতাড়ি এখান থেকে। এবার আমিও আলফির কথা মেনে নিয়ে বাসা থেকে বের হতে যাব, তখনই মায়ের কণ্ঠে ডাক দিল পিছন থেকে, তাকিয়া আমাকে না বাঁচিয়ে চলে যাচ্ছিস? দুজনেই চমকে গিয়ে পেছনে তাকিয়ে দেখলাম মা সেই রুমের দরজায় দাঁড়িয়ে আছে যেখানে মা বাবা থাকতো। আলফি বলে, এটাও একটা ধোকা তাকিয়া, সে তোর মা না। আমি কিছু বলতে যাবে এমন সময় সেই রুমের ভিতরে ঢুকে গেল। আলফি আর আমিও পেছন পেছন সেই রুমের ভিতর প্রবেশ করলাম। কেমন একটা পচা গন্ধ নাকে এসে লাগলো, মনে হচ্ছে কিছু মরে পচে গেছে। আলফি গিয়ে জানলা খুলে দিতেই ঘরে বাইরের আলো প্রবেশ করলো। সেখানে কেউ ছিল না। একটু আগেই তো মাকে ঢুকতে দেখলাম রুমে, তাহলে সে গেল কোথায়? গন্ধটা তীব্র হচ্ছে আস্তে আস্তে। আলফি মাথা নুইয়ে খাটের তলায় দেখে বলল, তাকিয়া খাটের তলায় কিছু আছে, কেউ শুয়ে আছে। আমিও মাথা নুইয়ে দেখলাম মানুষের মতো কিছু দেখা যাচ্ছে। একটু ভালো করে লক্ষ্য করতে বুঝতে পারলাম এটা আমার মা। আলফি তাড়াতাড়ি গিয়ে পা ধরে টেনে বের করে আনলো মাকে। আমি মায়ের অবস্থা দেখে কাঁদতে কাঁদতে ভক করে বমি করে দিলাম। মায়ের দেহটা পচে গিয়েছে, পোকায় কিলবিল করছে তার শরীরে। গন্ধে আলফি কাপড় দিয়ে নাক মুখ বেঁধে ফেলল।
সেদিন বাবার সাথে মাও মারা গিয়েছিল তাহলে। আমি হাওমাও করে কাঁদতে কাঁদতে রুমের এক কোণে বসে বললাম। আলফি খেয়াল করলো তাকিয়া মায়ের মুখে কিছু গুজে রাখা আছে, মুখটা অনেক ফুলে আছে। আলফিকে কোনোরকম মুখের ভিতরে হাত ঢুকিয়ে সেটা বের করে আনলো। একটা পুটলি, মানে এটা তাহলে তৃতীয় তাবিজটা। আলফি আমার দিকে সেটা দেখিয়ে বলল তাকিয়া, তৃতীয় তাবিজটা পেয়ে গেছি, এটা কাকির মুখের ভিতরে গুজে রাখা ছিল। আমি চোখ মুছে এগিয়ে গিয়ে সেটা হাতে নিলাম। এরপর আগের 2টা তাবিজ বের করে একসাথে 3টা ফ্লোরে রাখলাম। একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম, 3টা তাবিজে একটা নাম্বার লেখা, সেটা হলো 666। 36 দ্বারা কি বোঝায়? সেদিনই নাম্বার থেকেই আমার ফোনে কল এসেছিল এবং কেউ বলেছিল ঘুমাও ঘুমাও, এই ঘুম যেন না ভাঙে, এটা মৃত্যুর ঘুম। আলফি বলল, আমি এটা নিয়ে রিসার্চ করেছি 2য় তাবিজটা পাওয়ার পর, ভেবেছিলাম এটা কাকতালীয় ব্যাপার, কিন্তু এখন যেহেতু 3য় তাবিজের ওপরেই ওই একই নাম্বার লেখা, তার মানে এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। আমি গুগলে সার্চ করেছিলাম 666 নাম্বার লিখে, তখন জানতে পারলাম এটা আসলে শয়তানের সিম্বল নাম্বার। 666 দ্বারা শয়তানকে প্রেজেন্ট করা হয়। পৃথিবীতে যত শয়তানের পূজারী আছে, যত শয়তানের সংগঠন আছে, তারা এই নাম্বার ইউজ করে। আমি বললাম, শয়তানের পূজা করে মানে? তারা কারা? কেন তারা জেনে বুঝে এটা করে? আলফি বলল, পৃথিবীতে অনেক রকম মানুষ আছে, আর এই মানুষরা তাদের ইচ্ছে মতো বা পারিবারিকভাবে এক এক ধর্মের অনুসারী। আবার কেউ কেউ কোনো ধর্মকেই বিশ্বাস করে না, তাদেরকে আমরা নাস্তিক বলি। এমন একটা ধর্ম আছে যার নাম শয়তানিক ধর্ম। আমরা যেমন আমাদের ধর্ম প্রকাশ্যে পালন করি, তারা সেটা করে না। তারা তাদের কাজকর্ম সব গোপন রাখে। তাদের একটা বড় সংগঠন আছে, তারা গোপনে ধর্মের প্রচার করে। তোর আমার মতো সাধারণ কাউকে তারা টার্গেট করে না, তাদের টার্গেট বড় বড় সেলিব্রিটি আর ধনী ব্যক্তিরা। তাদের কর্মকাণ্ড এত গোপন যে সংগঠনের এক সদস্য আরেক সদস্যকে চেনে না। ধীরে ধীরে তারা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। আমি বললাম, আচ্ছা বুঝলাম, তাহলে তারা আমার কাছে কি চায়? আমি তো কোনো সেলিব্রিটিও না, ধনী ব্যক্তিও না। আলফি বলল, সেটা তো এখন প্রশ্ন। হয়তো যে তোকে ব্ল্যাক ম্যাজিক করেছে সেই সংগঠনের সদস্য, তাই তাবিজগুলোতে 666 লেখা আছে। এখন মন খারাপ করিস না, কাকির দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। কাকির আত্মা হয়তো কষ্ট পাচ্ছে, তাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে। তাকে দাফন করলে সে মুক্ত হয়ে যাবে। আমি মায়ের নিথর দেহটার কাছে গিয়ে চোখের পানি ছেড়ে দিলাম। কি থেকে কি হয়ে গেল? আমাদের সুন্দর সংসারটা নিমিষে শেষ হয়ে গেল। আলফি গিয়ে কয়েকজনকে ডেকে আনলো গ্রামের। তারা এসে মাকে নিয়ে গেল, কোনো রকম গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে খাটিয়ায় শুয়ে দিল। সবাই খুব আফসোস করতে লাগলো আমার জন্য। হঠাৎ করেই মা বাবার মৃত্যু আনাকে সম্পূর্ণ ইতিম করে দিল। সবাই এসে আমাকে সান্ত্বনা দিতে লাগলো। দাফন কাফন শেষ হলে আলফি আসলো আমার কাছে। আমি আলফির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম। ছেলেটা আমার জন্য নিঃস্বার্থভাবে কেটে যাচ্ছে। যদি বেঁচে যায় এই যাত্রায়, তাহলে আমি নিজে ওকে সারা জীবনের জন্য আপন করে নেব। আমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আলফি বলল, কিরে এভাবে তাকিয়ে কি দেখিস? জীবনের সুন্দর ছেলে দেখোস নাই? আমি বললাম, আমার ডায়লগ আমাকেই মারলি গাধার বাচ্চা। তবে তোকে অনেক ধন্যবাদ আমার এই কঠিন পরিস্থিতিতে পাশে থাকার জন্য। আলফি হালকা এসে বলল, এইটুকু তো করাই যায়। এখন চল, আমরা যেখানে যাচ্ছিলাম তাড়াতাড়ি সেই ওঝার সাথে দেখা করতে হবে। 3টা তাবিজ খুঁজে পেয়েছি, আর একটা আছে, সেটা খুঁজে পেলে কি তুই মরে যাবি নাকি বেঁচে থাকবি সেটা আগে জানতে হবে। আলফি আমাকে নিয়ে চলল সেই ওঝার কাছে। নদীর ওপারে তার বাড়ি। শ্মশান থেকে একটু দূরে নদী পারাপারের জন্য খেয়া আছে একটা। আমরা সেখানে গেলাম। গিয়ে দেখলাম খেয়া নদীর ওপারে মাঝি ওপার থেকে মানুষ ওঠাচ্ছে খেয়ায়। আমি দাঁড়িয়ে রইলাম সেখানে। আরও কয়েকজন লোক এসে দাঁড়ালো। তারাও নদী পার হবার জন্য খেয়ার জন্য অপেক্ষা করছে। একটা লোকের হাতে কাপড়ের ব্যাগ দেখতে পেলাম। খেয়াল করতে দেখলাম ব্যাগ থেকে টুপ টুপ করে রক্তের ফোঁটা পড়ছে। আমি আলফিকে ইশারা করে সেটা দেখালাম। আলফিও খেয়াল করলো জিনিসটা। আলফি বলল, থাক, আমাদের কি, আমরা যেখানে যাচ্ছি সেখানে যাই, বেশি কিছু দেখার দরকার নাই। আমিও চুপচাপ আলফির হাত ধরে দাঁড়িয়ে রইলাম। খেয়া উপর থেকে মানুষ নিয়ে আসলো। তারা নেমে গেল, আমরা উঠে পড়লাম নৌকায়। মাঝি বলল, জন প্রতি 5 টাকা বাইর করেন হোক বলে। আলফি বলল, মামা আমরা স্টুডেন্ট, আমাদের তো হাফ ভাড়া, তাই না, 2.5 টাকা করে দেই। মাঝি এটা শুনে বিরক্তিকর দৃষ্টিতে তাকে বলল, 5 টাকা করে দিলে নিয়ে যাবো, নাইলে পারে নামা যান, আপনার লগে দামাদামি করতে পারুম না এখন।
আমি আলফির পেটে ঘুষিতে বললাম, কি করতেছিস তুই? 10 টাকা দিয়ে দে তাকে, এইগুলো নিয়ে দামাদামি করে নাকি কেউ? আলফি পকেট থেকে 10 টাকা দিয়ে বলল, মামা আমারে ঠকাইলেন। আমি হালকা হাসলাম। নৌকা চলা শুরু করলো। খেয়াল করলাম কাপড়ের ব্যাগ হাতে লোকটা বারবার কেমন করে যেন তাকাচ্ছে আমাদের দিকে। চোখে চোখ পড়তে সে আবার অন্যদিকে তাকিয়ে ফেলছে। ব্যাপারটা অদ্ভুত হলেও তেমন গুরুত্ব দিলাম না। নদীর ওপারে পৌঁছে আবার হাঁটা শুরু করলাম। অবাক ব্যাপার হচ্ছে, নৌকা থেকে নামার পর ওই লোকটাকে আর দেখতে পেলাম না, যেন সে অদৃশ্য হয়ে গেছে। এটা আলফিকে বললে ও বলল হয়তো অন্য রাস্তায় গেছে লোকটা, এগুলো নিয়ে এত ভাবিস না, আমরা যেটার জন্য আসছি সেটার কথা ভাব। হাঁটতে হাঁটতে আলফির সাথে একটা ছোট্ট জঙ্গলে পেরিয়ে একলা একটা পুরনো বাড়ির সামনে এসে থামলাম। চারিদিকে অদ্ভুত একটা নিস্তব্ধতা বিরাজ করছে। গাছের একটা পাতাও নড়ছে না, আশেপাশে কোনো পাখালিও নেই। সময়টা যেন এখানে থমকে আছে। হঠাৎ ঘরের ভিতর থেকে আওয়াজ আসলো। আমি জানতাম তোরা আসবি, আয় ভেতরে আয়। এটা একটা মহিলা কণ্ঠ। আলফি বলল, চল, সে আমাদের ডাকছে ভিতরে। এটা সেই ওঝার বাড়ি। আমি আর আলফি ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করলাম। একটা পরিত্যক্ত কক্ষ থেকে আওয়াজ এলো এদিকে। আমরা সেদিকে গেলাম। কেমন যেন গা ছমছমে একটা পরিবেশ, আর জায়গাটা কেমন চেনা চেনা লাগছে। মনে হচ্ছে আগেও এসছি এখানে আমি। পরিত্যক্ত কক্ষের সামনে যাওয়ার সাথে সাথেই দরজাটা খুলে গেল। আমরা দেখলাম যে দরজাটা খুলে দিয়েছে সে সেই লোকটা যাকে নৌকায় কাপড় ব্যাগ হাতে দেখেছিলাম। একটু অবাক হলাম তাকে দেখে। সে দরজা খুলে ভেতরের দিকে সরে গেল। ভেতরে প্রবেশ করে যা দেখলাম তাতে আমি আশ্চর্যের চরম সীমায় পৌঁছে গেলাম। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। সে বোরকা পরা মহিলা আসন করে বসে আছে ফ্লোরে। আমি আলফিকে বললাম, এটা সেই বোরকা পরা মহিলা যাকে আমি স্বপ্নে দেখতে পাই। আলফি, তুই আমাকে কোথায় নিয়ে আসলি? হয়তো এই মহিলাই আমাকে ব্ল্যাক ম্যাজিক করেছে। আলফি অবাক হয়ে বলল, কি বলছিস তুই? এটা কিভাবে সম্ভব? মহিলাকে উদ্দেশ্য করে বলল, আপনি কি তাকে একে ব্ল্যাক ম্যাজিক করেছেন? মহিলাটা মুখ নেকআপ দিয়ে ঢাকা ছিল। সে তার আসন থেকে উঠে ধীরে ধীরে আমাদের সামনে আসতে লাগলো। আমি আলফির হাত চেপে ধরলাম ভয়। আলফি বলল, খবরদার, আমাদের দিকে আসবেন না, আগে বলেন কি আপনি? মহিলাটা থেমে গিয়ে বলল, হ্যাঁ, আমি সে যে তাকিয়ার স্বপ্নে দেখা দেয় বারবার। তবে আমি সে না যে তাকিয়াকে ব্ল্যাক ম্যাজিক করেছে। আমি তো তাকিয়াকে বাঁচানোর জন্য বারবার ওকে দেখা দেই। আমি বললাম, না, আমি বিশ্বাস করি না, আপনি একটা ডাইনি, আপনি আমার সাথে এই নোংরা খেলা খেলছেন। মহিলাটা বলল, ওই 4টা তাবিজে আমি রেখেছিলাম তোমার জন্য, আর এই জন্যই তুমি এখনো বেঁচে আছো তাকিয়া। কুল্লাস জিন চেয়েছিল তোমাকে দিয়ে 4টা তাবিজ খুঁজে বের করতে হবে। তাবিজগুলোতে তো মানুষের স্পর্শ পেলেই সেটার কার্যকারিতা হারায়। এদের মধ্যে 3টা তাবিজ পেয়ে গেছো, সেগুলো কার্যকারিতা হারিয়েছে। আর একটা তাবিজ পেলেই কুল্লাস জিন তোমাকে মেরে ফেলবে। আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে। তাকে কিভাবে বিশ্বাস করব আমি? সেই তো আমাকে ধোকা দিয়ে আমার গলার তাবিজটা নদীতে ফেলে দিয়েছিল। এটা জিজ্ঞাসা করতে সে বলল, এটা আমি ছিলাম না তাকিয়া, আমার রূপ ধরে কুল্লাস জিন ছিল। আর তবু যদি বিশ্বাস না হয় তাহলে আলফিকে জিজ্ঞাসা করো সে আমার খোঁজ কিভাবে পেল। সাধারণত আমি লোকালয় থেকে দূরে থাকি, কেউ আমার খোঁজ জানে না যতক্ষণ না আমি তাকে জানাই। আলফিকেও আমি জানিয়েছিলাম। আমি আলফির দিকে তাকালেও বলল, হ্যাঁ তাকিয়া, যখন তোকে সেদিন শ্মশানে খুঁজে পাই তখন তোকে নিয়ে আসার সময় আমার কানে কেউ ফিসফিস করে বলল, তাকিয়াকে আমার কাছে নিয়ে আয়, না হলে ওকে বাঁচাতে পারবি না। আমি ভয় পেয়ে চারিদিকে তাকিয়ে কাউকেই দেখতে পেলাম না। আবার কেউ বলল, নিয়ে আয় আমার কাছে। তারপর সে তার কাছে যাওয়ার জন্য রাস্তা বলে দিল। আমি তাকে দেখতে পাচ্ছিলাম না, তবু আমি কেন জানি তাকে বিশ্বাস করে ফেললাম। হতে পারে এটা তার কোনো জাদু আমার ওপর। তারপর আমি তোকে নিয়ে এখানে চলে আসি। আমি বললাম, তুই এসব কথা আমাকে আগে বলিসনি কেন? আলফি বলল, জানি না, কেন জানি বলতে ইচ্ছা হয়নি। আমি একটা ঘড়ির মাঝে ছিলাম। মহিলাটা বলল, আলফিকে দোষ দিও না তাকিয়া, এসব কিছু আমি করেছি আলফিকে দিয়ে। তোমাকে আগে জানিয়ে ফেললে কুল্লাস জিন জেনে ফেলতো তুমি এখানে আসছো, তাহলে সে কখনো সেটা হতে দিত না। এখন তুমি সম্পূর্ণ নিরাপদ আমার কাছে, তোমার কোনো ভয় নেই। আমি তোমাকে বাঁচাবো তাকিয়া। মহিলাটা কেমন যেন অদ্ভুত করে কথা বলে। তার সব কথার মাঝেই কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে। নিজেকে সামলে আমি বললাম, তাহলে আমাকে ব্ল্যাক ম্যাজিকটা কে করেছে? এতদিন তো ভাবছিলাম সব কিছু পেছনে আপনি আছেন। মহিলাটা আবার অদ্ভুত স্বরে বলল, সব জানতে পারবে, সব বলবো তোমাকে, সময় হোক। তারপর সে আমাদের দুজনকে তার সামনে বসতে বলল। আমরা গিয়ে তার সামনে বসলাম।
নৌকায় দেখা সেই লোকটা তার রক্তাক্ত কাপড়ের ব্যাগটা এগিয়ে দিল মহিলাটার দিকে, সেটা থেকে এখনও টুপটুপ করে রক্ত পড়ছে। মহিলাটা সেই ব্যাগ থেকে একটা ছাগলের কাটা মাথা বের করলো, সেটা থেকে ছাগলের চোখ দুটো আঙুল দিয়ে উগড়ে নিয়ে নেকাবের নিচে দিয়ে হাত ঢুকিয়ে খাওয়া শুরু করলো। এটা দেখে আমার বমি হওয়ার অবস্থা। কোনো রকম নিজেকে সামনে নিয়ে বললাম, এগুলো আপনি কি করছেন? পাশে থাকা লোকটা হাতের ইশারায় আমাকে চুপ থাকতে বলল। এরপর মহিলারা ছাগলের 2 চোখের জায়গায় 2টা সুই ঢুকিয়ে দিল। তারপর কিছু মন্ত্র পড়ে মাথার উপরের দিকে করে বলতে লাগলো, এটা তোমার জন্য, আমি আমার শেষ ওয়াদা পূর্ণ করব খুব তাড়াতাড়ি, আপাতত এটা কবুল করে নাও। এটা দেখে আলফি আর আমি দুজনের দিকে তাকালাম। আমি আলফিকে ইশারায় বললাম, আমি এখানে থাকতে চাই না, আমার ভালো লাগছে না। আলফি আমাকে শান্ত হতে বলল আর কিছুক্ষণ থাকার জন্য বলল। আমি না চাইতেই বসে রইলাম। মহিলাটার বাচনভঙ্গি আমার একটু সুবিধার মনে হচ্ছে না। এরপর সে ছাগলের চোখের জায়গা থেকে সুইগুলো তুলে নিল, আমাকে বলল হাত বাড়াতে। আমি হাত বাড়িয়ে দিতে কিছু বোঝাটার আগেই সূক্ষ্ম সুই দিয়ে আমার আঙ্গুলের মাথায় ফুটো করে দিল। সেখান থেকে রক্ত বেরিয়ে এলো। আমি আহ শব্দ করে হাত বিছিয়ে নিয়ে এসে বললাম, এটা কেন করলেন আপনি? মহিলাটা বলল, তোমার উপর ব্ল্যাক ম্যাজিক কে করেছে সেটা জানার জন্য তোমার রক্ত প্রয়োজন, তাই এটা করলাম। হাতে গিয়ে দাও, ভয় পেও না, এখানে তুমি সম্পূর্ণ নিরাপদ। তাকিয়া আলফি আমাকে অভয় দিয়ে বলল, হ্যাঁ তাকিয়া, উনি যেভাবে বলে সেভাবে করো, একমাত্র উনিই বাঁচাতে পারবে তোকে। আমি হাতে গিয়ে দিলাম। সে আমার আঙ্গুলের মাথা থেকে একটু রক্ত নিয়ে নিল এবং সেটা পাশে থাকা একটা পুতুলের কপালে লাগিয়ে দিল। পুতুলটা আগে থেকে অনেক রক্তের ছেটা লেগে আছে, তাহলে কি আগেও কাউকে এই পুতুল দিয়ে চিকিৎসা করা হয়েছিল? তারপর সে আমার কপালে তার হাত স্পর্শ করার সাথে সাথে আমি একটা দৃশ্য দেখতে পেলাম, একটা সুন্দর ফুলবাগান। সেখানে অনেক ফুটফুটে বাচ্চারা খেলা করছে, এদিক ওদিক ছোটাছুটি করছে। আমি তাদের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে দেখছি। এটা কোন জায়গা জানি না, এত সুন্দর জায়গা আমি আগে কখনো দেখিনি। ফুলের ঘ্রাণে চারিদিকে মুখরিত। হঠাৎ সেখানে হিংস্র দেখতে একটা লোক আক্রমণ করে দিল। সে ধরে ধরে প্রতিটা বাচ্চার ঘাড়ে কামড় দিয়ে রক্ত চুষে খেয়ে নিচ্ছে। সব বাচ্চারা চিৎকার চেঁচামেচি করতে করতে এদিক ওদিক পালাতে লাগলো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, সব কিছু করতে পারছিলাম না। আমার পা যেন মাটির সাথে আটকে গিয়েছে, একটু নড়তে পারছি না। আমি চিৎকার করে বলতে লাগলাম, ছেড়ে দাও বাচ্চাগুলোকে, মেরো না ওদের, মেরো না। কিন্তু আমার কথা যেন আমি নিজেই শুনতে পাচ্ছি না। এক এক করে সেসব বাচ্চার ঘাড়ে কামড় দিয়ে তাদের রক্ত চুষে নিল। বাচ্চাগুলো নিথর রক্তশূন্য দেহগুলো পড়ে আছে। আমি কান্না করতে লাগলাম। হিংস্র লোকটা এবার মুখে লেগে থাকা রক্তগুলো হাত দিয়ে এনে চেটে খেতে লাগলো। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে গঙ্গাতে গঙ্গাতে এগিয়ে আসতে লাগলো, দাঁতগুলো কিটকিট করে। আমি ভয়ে চিৎকার করার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। সেখান থেকেও নড়তেও পারছি না। লোকটা এগিয়ে এসে সোজা আমার মাথা ধরে ঘাড়ে কামড় বসাতে যাবে, তখনই চিৎকার দিয়ে আমি হুঁশে ফিরে এলাম। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলাম। ঘাড়ে হাত দিয়ে চেক করলাম সে কামড় দিয়েছে কিনা। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, এটা কি দেখালেন আমাকে আপনি? লোকটা কে ছিল? মহিলাটা বলল, লোকটার নাম জলিল মিয়া, সে আর কেউ না, তোমার দাদা। আমি অবাক হয়ে বললাম, আমার দাদা মানে কি বলছেন এসব? আলফি বলল, হ্যাঁ তাকিয়া, তুই যখন সম্পূর্ণভাবে কৈলাস জিনের বশে ছিলি তখন তোর বাবা মা একটা দৃশ্য দেখতে পেয়েছিল। সেখানে তোর দাদা ছিল একজন রক্তপিপাসু, তাকে দিয়ে কৈলাস জিন অনেক বাচ্চার রক্ত চুষে খেয়েছে। আমি এটা শুনে কিছু বলার ভাষা হারিয়ে ফেললাম, কি বলবো আমি। এবার মহিলাটা উঠে দাঁড়ালো, সাথে আমরা উঠে দাঁড়িয়ে পড়লাম। আলফি বলল, তাহলে ব্ল্যাক ম্যাজিক কে করলো জানতে পারলেন কি মা? আমি অবাক হয়ে বললাম, মা মানে? আলফি একটু থতমত খেয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না, তোতলাতে লাগলো। তার আগেই মহিলাটা বলে উঠল, আমি তোর মায়ের বয়সী, তাই হয়তো মা বলে ফেলেছে, তাই না? আলফি এসে বলল, হ্যাঁ হ্যাঁ এই জন্যই বলেছি, আর ওনাকে তো নাম ধরে রাখতে পারবো না, তাই মা বলেছি। আমিও মাথা নেড়ে বললাম, ও ঠিক আছে, কিন্তু আমার মনে কেমন একটা খটকা লাগছে এখনো। আলফি তো কখনো কথা বলার সময় তোতলায় না, তাহলে এখন এমন তোতলানো কেন? সব কিছু আমার বিরুদ্ধে মনে হচ্ছে। মহিলাটা কথা ঘুরে বলল, চলো তোমাদের কিছু দেখাই। আমি বললাম, কিছু দেখানোর আগে আপনি আপনার মুখ দেখান, সবসময় বোরকা পরে থাকেন কেন? এর পেছনে কী রহস্য লুকিয়ে রেখেছেন? মহিলাটা হাসতে হাসতে বলল, আমার মুখ দেখানোর মতো না তাকিয়া, আমাকে দেখলে অনেক ভয় পাবে। তোমার দাদার মতো কোনো এক রক্ত পিশাচের কারণে আমার মুখ কাউকে দেখাতে পারি না। আমি সবার কাছ থেকে দূরে, সবাই আমাকে দেখলে ভয় পায়।
আমি বললাম, আমি অনেক ভয়ঙ্কর জিনিস দেখেছি এর আগে, আমি আপনাকে দেখলে ভয় পাবো না, আপনি আমাদের সামনে অন্তত বোরকা পরে থাকবেন না। মহিলাটা বলল, ঠিক আছে, সেটা দেখা যাবে, এখন চলো আমার সাথে। এই বলে সে হাঁটা দিল। আমরাও তার পেছন পেছন যেতে লাগলাম। সে তার বাড়ি পেরিয়ে একটু দূরে গিয়ে থামল। লতাপাতায় ঘেরা একটা কবরস্থান দেখতে পেলাম, অনেক পুরনো মনে হচ্ছে। আমি বললাম, এগুলো কাদের কবর? মহিলাটা বলল, এগুলো সেই সব বাচ্চাদের কবর যাদেরকে তোমার দাদা মেরে ফেলেছিল। এই বলে সে নিজের বোরকাটা খুলে ফেলল। এই প্রথম তার মুখ দেখতে পেলাম। সত্যি সত্যি প্রচণ্ড ভয়ে আমার শরীর কাঁপা শুরু করলো। এতটা কুৎসিত কোনো মানুষ হতে পারে? তার পুরো চেহারা আগুনে ঝলসে যাওয়া, গালে ছোট ছোট ছিদ্র, তার থেকে পোকা বের হচ্ছে, মাথায় কোনো চুল নেই, কালো কুচকুচে মাথার খুলি। আমি ভয়ে একদম চুপসে গেলাম। আলফির দিকে তাকিয়ে দেখলাম সে খুব স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে কোনো ভয় নেই, মনে হচ্ছে সে আগে থেকেই তার চেহারা দেখে অভ্যস্ত। কিছু বুঝে ওঠার আগেই মহিলাটা এক ঝটকায় আমার সামনে এসে ভয়ঙ্কর একটা হাসি দিয়ে বলল, বলেছিলাম না আমার চেহারা দেখলে ভয় পাবে? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, আপনি আসলে কে? মহিলাটা বলল, আমি সেই বাচ্চা ছিলাম যে তোর দাদার কামড় খাওয়ার পরেও বেঁচে গিয়েছিলাম। যেদিন সে আমাকে কামড় দিয়ে রক্ত খাচ্ছিল সেদিনই গ্রামবাসীর কাছে ধরা পড়ে যায়। তা আমাকে পুরো মারার আগেই সেখান থেকে পালাতে চাই, কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে মেরে ফেলে। আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর আমি সুস্থ হয়ে যাই, কিন্তু কয়েকদিন পর আমার সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। আমি বুঝতে পারতাম না, ঘুমালে কেউ আমার কানে বলতো এটা ঘুমের মৃত্যুর ঘুম। ধীরে ধীরে আমার চেহারা আগুনে পোড়ার মতো ঝলসে যেতে লাগলো। ডাক্তাররা কেউ আমার চিকিৎসা করতে রাজি ছিল না। সবাই আমার চেহারা দেখলেই ভয় পাওয়া শুরু করলো। গ্রামের কোনো বাচ্চা আমাকে বন্ধু বানাতে চাচ্ছিল না। সবাই শুধু বলতে লাগলো আমি একটা ডাইনি। আমার পরিবার ছাড়া পুরো গ্রাম আমাকে ডাইনির চোখে দেখা শুরু করলো। অনেক কষ্টে আমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমার মা আর বড় বোন আমাকে বুঝিয়ে শুনিয়ে বাঁচিয়ে রেখেছে। কিন্তু গ্রামের লোকেদের তিরস্কারের কারণে একসময় আমি ঘর থেকেও বেরোতে ভয় পেতাম। আস্তে আস্তে নিজেকে ঘরবন্দি করে ফেলি। আমার চেহারার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হতে লাগলো। আমি সেই জিনের সাহায্য চাওয়া শুরু করলাম, যেই জিন তোর দাদাকে দিয়ে আমাকে কামড় দিয়েছিল। একসময় সেই জিন আমাকে ডাকে সাড়া দেয়, আর সে ছিল কুল্লাস জিন। এই পর্যন্ত বলে মহিলাটা থেমে গেল। আমি বললাম, তারপর কি হয়েছে? কুল্লাস জিনের সাথে আপনার কি চুক্তি হয়েছিল? মহিলাটা আলফির দিকে তাকালো। আমিও সাথে আলফির দিকে তাকিয়ে দেখতে পেলাম সে মাথা নিচে করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, আলফি তুই ঠিক আছিস? আলফি মাথা উঠিয়ে বলল, বাকিটা তাহলে আমি বলি মা। এটা বলে আলফি ভয়ঙ্কর একটা হাসি দিয়ে আমার দিকে তাকালো। আলফির চোখগুলো রক্ত লাল বর্ণ ধারণ করলো। তার পুরো চেহারা গাছের শিকড়ের মতো ফেটে ফেটে গেল। আমি এই দৃশ্য দেখে যেন হতভম্ব হয়ে গেলাম। ভয় এবং অবাক হয়ে নিজের মুখ চেপে ধরে পিছিয়ে গিয়ে বললাম, আলফি তুই তাহলে আগে থেকে সব জানতি? তুই আসলে কে? আলফি বলল, আমি তোর বংশের সকলের মৃত্যুদূত। তোর দাদি থেকে শুরু করে তোর বাবা মা সবাইকে আমি মেরেছি। তোদের বিশ্বাস অর্জন করে আমি তোদের ঘরে ওই তাবিজগুলো রেখেছি। তুই ভাবছিস আমি সাধারণ একটা বোকা ছেলে, তাই না? আমি তো দাদার চেয়েও বেশি হিংস্র। আমি ভয় কষ্ট আর আফসোসে কান্না করতে লাগলাম। তার মানে আমার মা বাবাকেও আলফি মেরেছে। নিজের চুল নিজে টেনে ধরে জোরে চিৎকার দিলাম আর বলতে লাগলাম, কেন কেন তুই এসব করলি? তুই কে? আলফি বলা শুরু করলো, আমার মা কুল্লাস জিনের সাথে একটা চুক্তি করেছিল। মা তার শরীরে তাকে প্রবেশ করতে দিবে। মায়ের শরীর ব্যবহার করে প্রতিদিন গ্রামের কারো রক্ত খাবে। এতে করে মা ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। কুল্লাস জিন যত বেশি রক্ত পাবে মা তত তাড়াতাড়ি সুস্থ হবে। যেহেতু গ্রামের মানুষরা মাকে ডাইনি বলে আখ্যায়িত করেছিল, তাই গ্রামবাসীর উপর মায়ের রাগ ছিল আগে থেকেই। মা তার সাথে হওয়া অন্যায়ের কথাগুলো মনে করে সবার উপর প্রতিশোধ নেওয়ার জন্য কুল্লাস জিনের এই শর্ত মেনে নেয়। তারপর শুরু হয় গ্রামে কুল্লাস জিনের ধ্বংসলীলা। প্রতিদিন গ্রামের কেউ না কেউ মরতে থাকে। আগে তো শুধু বাচ্চাদের রক্ত খেত কুল্লাস জিন, কিন্তু এখন সব বয়সী মানুষের রক্ত খাওয়া শুরু করলো। মা ধীরে ধীরে সুস্থ হতে লাগলো। তার চেহারা স্বাভাবিক হয়ে যেতে লাগলো। আগের চেয়ে বেশি সৌন্দর্য মায়ের চেহারায় ফুটে উঠল। আর এদিকে গ্রামের মানুষের সংখ্যা ধীরে ধীরে কমতে লাগলো। ভয় আতঙ্কে যারাই গ্রাম ছেড়ে পালানোর চেষ্টা করেছে তাদের লাশ পাওয়া যেত তাদের নিজেদের ঘরের সামনে। তাই কেউ গ্রাম থেকে পালানোর সাহসও করেনি। কুল্লাস জিনের সাহায্যে মা অনেক শক্তিশালী হয়ে ওঠে দিন দিন, তাই কেউ তার ক্ষতি করতে পারে না। এরপর কুল্লাস জিন মাকে বিয়ে করতে বলে, কিন্তু কাকে বিয়ে করবে? গ্রামের সব যুবক ছেলেরা ইতোমধ্যে মারা গেছে।
তাই কুলরাজজি নিজেই কোথা থেকে যেন একটা যুবক টাগরা ছেলেকে নিয়ে আসে এবং তার সাথে মায়ের বিয়ে হয়ে যায়। আমার মায়ের পরিবার এসব কিছু জানতো, তারা তাকে কখনো বাধা দেয়নি, কারণ জিনের সাথে চুক্তি হয়েছিল সে তার পরিবারের কারোর কোনো ক্ষতি করবে না। বিয়ের পর আমার মায়ের কোলজুড়ে আমার জন্ম হয়। ততদিনে গ্রামে পুরো খালি হয়ে গিয়েছিল। আশেপাশে সব গ্রাম ছড়িয়ে পড়ে আতঙ্ক, তাই সবাই পালিয়ে যায়। মানুষের রক্তের অভাব পড়তে থাকে দিন দিন। কুল্লাস জিন খুব রাগান্বিত ছিল। সে রক্ত চায়। মায়ের চেহারা আবার ধীরে ধীরে খারাপ হতে থাকে। কুল্লাস জিনকে রক্ত না দিলে মা আবার আগের মতো হয়ে যাবে। এই ভয়ে মা আবার নতুন করে চুক্তি করতে চাইল তার সাথে, কিন্তু জিন রক্ত চুক্তি ছাড়া কোনো চুক্তিতে রাজি নয়। অবশেষে জিন একটা সমাধান দিল। জলিল মিয়ার পরিবারের এখনও 4 জন সদস্য বেঁচে আছে, তার স্ত্রী, তার ছেলে, তার ছেলের বউ আর তার নাতনি। 4টা তাবিজ 4 জনকে দ্বারা মারতে হবে। এই তাবিজগুলো তাদের ঘরে রেখে আসতে হবে, কিন্তু এই তাবিজের কার্যকারিতা কখন থেকে শুরু হবে সেটা কেউ জানে না, এমনকি সে জিনও জানত না। তাবিজের কার্যকারিতা শুরু হওয়ার পর তাদের 4 জনকে মেরে ফেলতে হবে এবং তার আগে জলিল মিয়ার বংশের শেষ সদস্য তার নাতনির 1 ফোঁটা রক্ত দিয়ে একটা জাদু করলেই মা আবার আগের চেহারা ফিরে পাবে এবং আর কখনো এটা নষ্ট হবে না। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা সবাই 4 তাবিজের কার্যকর হওয়ার অপেক্ষা করতে থাকি। আবার আমার মায়ের চেহারা দিন দিন ভয়ঙ্কর হয়ে ওঠে। মা নিজেকে আবার একা একা করে ফেলে। আমি থাকতে শুরু করি আমার মায়ের বোনের সাথে, মানে যাকে এখন আমি মা বলে ডাকি, সে আমার খালা। আমরা সবসময় তোদের চোখে চোখ রেখেছি, তোদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলেছি, তোদের বিশ্বাস অর্জন করেছি। তারপর সুযোগ বুঝে তাবিজের কার্যকারিতা শুরু হওয়ার পর থেকে আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে থাকি। প্রথমে তোর দাদি, তারপর তোর বাবা, তারপর তোর মা, এখন তুই। সব শুনে আমি নির্বাক হয়ে তাকিয়ে আছি আলফির দিকে। আমি আমার গলার স্বর হারিয়ে ফেললাম। আলফির মাঝে এত ভয়ঙ্কর কিছু থাকতে পারে আমি কল্পনা করতে পারিনি। আমার চোখ বেয়ে অঝরে পানি পড়ছে। কি করবো এখন আমি? আমার আপন বলতে যে একটা মানুষ ছিল সে এখন নাকি এসবের মূল হোতা। আমি ঠায় দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছে আমার পুরো পৃথিবী ঘুরছে। আলফির মা নামের সেই কুৎসিত মহিলাটা বলল, আজ আমি আবার সেই যৌবন ফিরে পাবো। তো দাদার কারণে আমার হারিয়ে ফেলা সৌন্দর্য ফিরে পাবো। একটা কথা কি জানোস তাকিয়া? আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই সেই গ্রাম। এই যে পরিত্যক্ত কবর আর লতা পাতায় ঘেরা গাছপালা দেখতে পাচ্ছিস, এগুলো পরিষ্কার করলে মানুষের কঙ্কাল ছাড়া আর কিছুই পাবি না। আমি আমার গ্রাম ছেড়েই যাইনি কখনো। আমি অপেক্ষা করেছি এই দিনটার জন্য। শুনেছি বাইরের দুনিয়া অনেক উন্নত এখন। আমি আমার যৌবন ফিরে পেয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই, যেখানে কেউ আমাকে আর ডাইনি বলে খ্যাপাবে না, যেখানে আমার ছেলের সাথে আমি সুখে শান্তিতে একসাথে বসবাস করব। আলফি গিয়ে তার মাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মা, আমি আবার আমার মাকে ফিরে পাবো নতুন করে। আমি কাঁদতে কাঁদতে কোনো রকমে বললাম, তাহলে আর দেরি করতেছেন কেন? নে, মেরে ফেল আমাকে। আমি আর বেঁচে থাকতে চাই না। সব হারিয়েছে আমি, সবশেষে বিশ্বাসটাও হারিয়ে ফেললাম। এখন আর বেঁচে থেকেও বা কী হবে? আলফি অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, তোকে মারার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। এই বলে এক ঝটকায় আলফি আমার সামনে চলে আসলো। কিছু বুঝে ওঠার আগেই আমার ঘাড়ে একটা কামড় বসিয়ে দিল। তারপর আর আমার কিছু মনে নেই। এদিকে আমরা দেখতে পাই একজন সাদা দাড়িওয়ালা বৃদ্ধ লোক ঘুমাচ্ছে। একটা কালো ছায়া মূর্তি এসে লোকটার কানে বলল, এখনো ঘুমাচ্ছেন আপনি? তাড়াতাড়ি উঠেন, নাহলে মৃত্যুর ঘুমে চলে যাবে সবাই। এখনই সময় ওঠেন। সাদা দাড়িওয়ালা লোকটা ধরফর করে উঠে বসলো। সে নিজের শরীরে হাত বুলিয়ে দেখতে লাগলো, পা নাড়াতে লাগলো, হাত দিয়ে পুরো মুখে স্পর্শ করতে লাগলো। শেষে একটা আনন্দময় হাসি দিয়ে বলল, আমি সুস্থ হয়ে গিয়েছি। 10 বছর ধরে আমি প্যারালাইজড হয়ে বিছানায় পড়েছিলাম, এখন আমি সুস্থ। আর আমি জানি কেন আমি সুস্থ হয়েছি। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাকে থামাতে হবে, নাহলে পুরো দুনিয়া মৃত্যুর ঘুমে চলে যাবে। এর মাঝে অবিকল আলফির মতো দেখতে একটা ছেলে এসে বলল, দাদা আপনি ঠিক হয়ে গেছেন। আমার যে কি খুশি লাগছে। আমার 10 বছর তাপস্যার পর আপনাকে সুস্থ অবস্থায় দেখলাম। লোকটা ছেলেটার গালে আদর করে বলল, এই না হলে আমার দাদা ভাই। আমি জানতাম তুই আমাকে সুস্থ করে তুলবে এক সময়। তোর উপর আমার সম্পূর্ণ বিশ্বাস ছিল, তাই তো আমার ওস্তাদকে তোর শরীর দিয়ে দিয়েছিলাম থাকার জন্য। এখন আমি সুস্থ, তাই সে এখন আমার শরীরে চলে এসেছে। তবে এখন আমাকে যেতে হবে দাদা ভাই, অপেক্ষা কর আমার জন্য, আমি ফিরে আসব। এই বলে সে খাট থেকে নেমে একটা সাদা পাঞ্জাবি পরে নিল।
গলায় একটা সাদা তাবিজ ঝুলিয়ে হাতে একটা লাঠি নিয়ে ছেলেটার দিকে তাকিয়ে মুচকি এসে রওনা হলো। যখন আমার হুঁশ আসলো তখন আমি একটা অন্ধকার রুমে শুয়ে আছি। আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না। আমি উঠে দাঁড়ানোর শক্তি পাচ্ছি না। চিৎকার করলাম, আমাকে ছেড়ে দাও, মেরে ফেললে মেরে ফেলো, এসব আর সহ্য হচ্ছে না। হঠাৎ রুমের ভেতর অনেকগুলো মোমবাতি জ্বলে উঠল, চারিদিকে আলোকিত হয়ে গেল। মহিলাটা আমার মাথার কাছে বসে আছে, আলফি আমার পায়ের কাছে বসে আছে। আমি একটা শয়তানি সার্কেলের ভেতর শুয়ে আছি, আমার হাত পা সম্পূর্ণ অবশ হয়ে আছে। আলফি বলল, অবশেষে তোর জ্ঞান ফিরল, তাহলে শুরু করা যাক। আমি বললাম, আমার বাবা মায়ের পর তোকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম আমি। ভেবেছিলাম এইসব কিছু শেষ হলে আমি নিজে তোকে ভালোবাসার কথা বলবো, তোকে নিয়ে নতুন করে বাচ্চার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সব শেষ করে দিলি তুই এক মুহূর্তে। এটা বলে আলফির দিকে থুতু নিক্ষেপ করলাম। আলফি তার লম্বা হাত করে আমার গালে কোষাটা থাপ্পড় মারল। এতে করে বুঝে গেলাম আলফি কোনো মানুষ না, সে একটা পিশাচ। হঠাৎ মাথার কাছে বসে থাকা মহিলাটা সেই রক্তমাখা পুতুলটা আমার বুকের উপর রাখলো, তারপর মন্ত্র পড়া শুরু করলো মাথা নাড়িয়ে নাড়িয়ে। সে লোকটা আরেকটা ছাগলের কাটা মাথা নিয়ে এসে মহিলাটার হাতে দিল, তারপর চলে গেল। মহিলাটা ছাগলের মাথা থেকে কিছু রক্ত দিয়ে জোর করে আমাকে খাইয়ে দিল। আমি হাজার চেষ্টা করেও পারলাম না না খেয়ে। কিছুটা রক্ত আমি গিলে ফেললাম। তারপর আলফি আমার বুকের উপর থেকে পুতুলটা নিয়ে তার কপালের সাথে জুড়ে কিছু মন্ত্র পড়তে লাগলো। খেয়াল করলাম পুতুলটা হাসি দিয়ে উঠল, তার চোখগুলো একবার খুলছে আবার বন্ধ হচ্ছে। পুতুলটা যেন হঠাৎ জীবিত হয়ে গেল। সব কিছু আমি দেখছিলাম, কিন্তু কিছুই করার ছিল না। দুই চোখ বেয়ে পানি পড়ছে আমার। হঠাৎ মহিলাটা মন্ত্র পড়তে পড়তে আমার কপাল চেপে ধরল। প্রচণ্ড ব্যথায় আমি চিৎকার করে উঠলাম এবং একটা দৃশ্য দেখতে পেলাম। আমি একটা নোংরা পানির নালার ভিতরে হাবুডুবু খাচ্ছি, বাঁচার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। নালার উপরে দাঁড়িয়ে আলফির মা বলা মহিলাটা হেসে যাচ্ছে। যতটা না কুৎসিত তার চেহারা, তার চেয়ে বেশি কুৎসিত তার হাসি। আমি পানিতে হাতড়াতে হাতড়াতে কোনো রকমে নালার কিনারায় এলেও নিচ থেকে কেউ টেনে আবার আমাকে মাঝখানে নিয়ে যায়। আমি প্রাণপণে চেষ্টা করছি বাঁচার জন্য। ওইদিকে উপরে দাঁড়িয়ে মহিলাটা হেসে চলছে, তার চেহারা ধীরে ধীরে সুন্দর হতে লাগলো। আমি যত কষ্ট পাচ্ছি সে তত বেশি সুস্থ হচ্ছে। তার চেহারা থেকে ভয়ঙ্কর ভাবটা কেটে যাচ্ছে, গায়ের চামড়াগুলো সুন্দর মসৃণ হতে লাগলো। বুঝতে পারলাম আমার মৃত্যুতেই সে তার যৌবন ফিরে পাচ্ছে। হঠাৎ মহিলাটার হাসি বন্ধ হয়ে গেল। কোনো একটা অদৃশ্য হাত আমাকে নালা থেকে টেনে উপরে তুলছে। মহিলাটা চিৎকার করতে করতে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। আমি হুঁশে ফিরে এলাম, দেখলাম সাদা দাড়িওয়ালা একটা লোক আমার হাত টেনে ধরে তুলছে আমাকে শোয়া থেকে। আমি উঠে দাঁড়ালাম। এবার আমি আমার হাত পায়ে শক্তি ফিরে পেলাম। আমি বললাম, কি আপনি? লোকটা বলল, আমি তোমাকে বাঁচাতে এসেছি এখানে থেকে, কথা না বাড়িয়ে চলো তাড়াতাড়ি। দেখলাম ওই মহিলাটা রুমের এক কোণে মুখ থুবড়ে পড়ে আছে। আলফি সেখানে ছিল না। আমি বললাম, কি হয়েছে এখানে? আলফি কোথায়? ওই মহিলাকে কে মারল? লোকটা বলল, এখানে আলফি নামে কেউ ছিল না, আর ওই মহিলাকে আমি না থামালে এতক্ষণে সে তোমাকে মেরে তার রাক্ষসী জীবন ফিরে পেত। বাকি কথা পরে হবে, এখন এই অভিশপ্ত জায়গা ত্যাগ করতে হবে তাড়াতাড়ি। যখনই লোকটার সাথে যাওয়ার জন্য পা বাড়ালাম তখনই মুখ থুবড়ে পড়ে থাকা মহিলাটা গর্জন করে উঠে আসলো এবং বৃদ্ধ লোকটার গলা চেপে ধরে দেয়ালের সাথে লাগিয়ে বলতে লাগলো, তোরা এখান থেকে যেতে পারবি না, আমি তোদেরকে যেতে দিব না, আমার ইচ্ছা আমি পূরণ করবই। বৃদ্ধ লোকটা হাসতে হাসতে বলল, আমি তো এখানে থেকে যাবই, এই মেয়েটাকেও নিয়ে যাব। ওর ছোটবেলায় যেভাবে ওকে রক্ষা করেছিলাম তোদের হাত থেকে, এখনও রক্ষা করব। মেয়েটাকে ধোকা দিয়ে ওর গলায় থাকা আমার দেয়া তাবিজটা ফেলে দিয়েছিস তোরা, এবার আর তা হবে না, তোদের শেষ দেখে ছাড়ব। এই বলে বৃদ্ধ লোকটা তার গলায় থাকা তসবিটা ওই মহিলার কপালে চেপে ধরল। সাথে সাথে মহিলাটা ছটফট করতে লাগলো। লোকটার গলা ছেড়ে দিয়ে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে, আমি চলে যাব, আমি আর ফিরে আসবো না, আমাকে ছেড়ে দে। কিন্তু লোকটা তাকে ছাড়ল না, তসবিটা আরও শক্ত করে চেপে ধরে রাখলো। এভাবে এক পর্যায়ে মহিলাটা ফ্লোরে লুকিয়ে পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। বৃদ্ধ লোকটা একটা মোমবাতি এনে তার উপর ফেলে দিল এবং মহিলাটা আগুনে জ্বলতে শুরু করলো। বৃদ্ধ লোকটা বলল, তাড়াতাড়ি চলো এখান থেকে। এই বলে সেখান থেকে দ্রুত হাঁটা দিল। আমিও তার সাথে সাথে যেতে লাগলাম। বাইরে এসে বললাম, তাহলে আপনি সেই হুজুর যে ছোটবেলায় আমাকে তাবিজ দিয়েছিলেন? লোকটা বলল, হ্যাঁ আমি সে। আমি বললাম, আপনি এতদিন কোথায় ছিলেন আর কি করেই বা জানলেন আমি তাবিজ হারিয়ে ফেলেছি?
আর এটাই বা কীভাবে জানলেন আমি এখন বিপদে আছি? লোকটা আবার বলল, আমি সব কিছু সম্পর্কে অবগত ছিলাম, কিন্তু এতদিন আসতে পারিনি অন্য একটা কারণে। আর তুমি যাকে আলফি ভেবেছিলে সে আসলে আলফি না। আলফি আমার নাতির নাম। আর তোমার সাথে যে ছিল সেই ছিল আসলে কুল্লাস জিন। সে কুল্লাস জিন ছিল মানে? কিভাবে সম্ভব? এত বছর ধরে একটা জিন আমাদেরকে প্রতিবেশী সেজেছিল। কিভাবে কি হলো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। বৃদ্ধ লোকটা বলা শুরু করলো, তাহলে শোনো তাকিয়া, ছোটবেলায় তোমাকে সাহায্য করার কারণে কুল্লাস জিন আমার উপর খুবই ক্ষিপ্ত হয়েছিল। সে শুধু সুযোগ খুঁজছিল আমার ক্ষতি করার। তারপর সে এই ডাইনি মহিলাকে নিজের বশে নিয়ে আসে। আমি বুঝতে পারছিলাম কুল্লাস জিন বড় কোনো পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে। সে ধীরে ধীরে ওই গ্রামের সব মানুষের রক্ত খেয়ে প্রচুর শক্তিশালী হয়ে উঠেছিল। অনেক চেষ্টা করেও তাকে থামাতে পারছিলাম না। এর মাঝে একদিন হঠাৎ আমার একমাত্র ছেলে নিখোঁজ হয়ে যায়। ধ্যান করে জানতে পারি কুল্লাস জিন আমার ছেলেকে তুলে নিয়ে গিয়েছে সেই ডাইনি মহিলার সাথে বিয়ে দেওয়ার জন্য। ওই গ্রাম ছিল সম্পূর্ণ কুল্লাস জিনের নিয়ন্ত্রণে, তাই সেই গ্রাম থেকে যেমন কেউ বের হতে পারতো না, আবার প্রবেশও করতে পারতো না। আমি আমার ওস্তাদ জিনকে পাঠিয়েছিলাম আমার ছেলেকে ফিরিয়ে আনতে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছিল। আমার ছেলের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে ওই মহিলার সাথে বিয়ে দিয়ে দেয় এবং বিয়ের পরের দিন আমার ছেলের রক্ত খেয়ে তাকেও মেরে ফেলে। কুল্লাস জিনের দরকার ছিল সন্তান। আমি আমার ছেলেকে হারিয়ে ফেলে সম্পূর্ণ হতাশ হয়ে যাই। এত তন্ত্রমন্ত্র জানার পরেও নিজের ছেলেকে রক্ষা করতে পারলাম না। অনেক অনেক ভেঙে পড়ি ভেতর থেকে। একদিন জানতে পারলাম ওই ডাইনি মহিলার একটা ছেলে সন্তান আছে। আরও জানতে পারলাম সন্তানের বাবা ছিল আমার ছেলে, মানে আমার নাতি হয়েছে। ছেলেটাকে তো বাঁচাতে পারলাম না, তাই নাতিকে আমার কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। হাজার হোক সে আমার রক্ত। আমি ওস্তাদ জিনের সাহায্য নিয়ে আমার নাতিকে আমার কাছে নিয়ে আসি। এটা জানতে পেরে কুল্লাস জিন প্রচণ্ড ক্ষেপে গিয়ে বাচ্চাটাকে নিয়ে আসে আমার কাছে। যখন কিছুতে আমাকে রাজি করাতে পারিনি তখন সে চলে যায়। কুল্লাস জিন হয়তো জানতো এমন কিছু আমি করব, তাই বাচ্চা হওয়ার সাথে সাথেই সে তার কিছু রক্ত রেখে দিয়েছিল। পরবর্তীতে সেই রক্ত ব্যবহার করে আমাকে একটা প্যারালাইজড করে দেয় সারা জীবনের জন্য। শুনেছি তারা আমার নাতির নাম রেখেছে আলফি, তাই আমিও তার নাম পরিবর্তন না করে আলফি রেখে দিলাম। আমি প্যারালাইজড থাকাকালে আমার খাদেমরা আলফিকে লালন পালন করে বড় করে তোলে। আর ওইদিকে কুল্লাস জিন নিজে আলফি সেজে ওই পরিবারে থাকা শুরু করে। এটা তারা কেউ জানতো না। সবাই কুল্লাস জিনকে আলফি হিসেবে লালন পালন করে বড় করে তোলে। এমনকি কুল্লাস জিন ডাইনিকেও জানতে দেয়নি এটা। কুল্লাস জিন তাদের সবাইকে বিশ্বাস করিয়েছিল সে আমার কাছ থেকে বাচ্চাকে নিয়ে গেছে, আর সবাই সেটাই এতদিন জেনে এসেছে। আমার নাতি আলফিকে সে কখনো নিতে পারেনি আমার কাছ থেকে। আলফি প্রাপ্তবয়স্ক হয়ে গেলে আমার ওস্তাদ জিন আলফির শরীরে প্রবেশ করে, তাকে দিয়ে অনেক তন্ত্র সাধনা করে আমাকে কুল্লাস জিনের প্যারালাইজড জাদু থেকে সুস্থ করে তোলে। আমি বিছানায় শুয়ে সে সব দেখতে পাচ্ছিলাম। তুমি তাবিজ হারিয়ে ফেলেছ, দেখতে পাচ্ছিলাম তোমার সাথে কি হচ্ছে, তাই সুস্থ হয়েই চলে এসছে এখানে। সব কিছু শুনে আমি হতভম্ব হয়ে বললাম, তার মানে সেদিন যে কুল্লাস জিন এই যুবক ছেলেকে ধরে এনে ডাইনির সাথে বিয়ে দিয়েছিল সেটা আপনার ছেলে ছিল, আর আলফি সত্যি সত্যি কোনো পিশাচ না, সে আপনার নাতি? বৃদ্ধ বলল, হ্যাঁ তাই। তোমাদের প্রতিবেশী যে আলফি ছিল সেটা আমার নাতির রূপ ধরে কুল্লাস জিন ছিল, আর তার বাবা মায়ের রূপে যারা ছিল তারা কোনো মানুষ ছিল না, তারাও কুল্লাস জিনের অনুসারী। ডাইনি একটা বড় বোনও ছিল। রক্ত না পেয়ে জিন তাকেও মেরে ফেলেছে, রক্তের নিশ্চয় অনেক আগেই। আর এই কুল্লাস জিন হলো ইবলিশ শয়তানের সবচেয়ে কাছের বন্ধু। সে ইবলিশ শয়তানকে সম্পূর্ণরূপে অনুসরণ করে, তাই ওই 4টা তাবিজে 666 লিখে ভয়ঙ্কর জাদু করেছিল তোমাদের বংশ শেষ করার জন্য। এটা ছিল সম্পূর্ণ ইবলিশ শয়তানের দেয়া পরামর্শ। আমি বললাম, আচ্ছা হুজুর, তাহলে এখন সব পরিষ্কার আমার কাছে। এখন যে আলফির রূপ ধরে এতক্ষণ আমার সামনে ছিল সেই কুল্লাস জিন কোথায় গেল? জানি তো মারা গেল, তাহলে কুল্লাস জিন কি পালিয়ে গেল? বৃদ্ধ বলল, না, সে পালায়নি। আমাকে আসতে দেখে সে চলে গেছে সেখানে, যেখানে আরেকটা তাবিজ পুঁতে রাখা আছে, যেটার মাঝে তোমার নাম লেখা। মানে আমরা যদি তার আগে ওই তাবিজ খুঁজে পাই তাহলে এই কুল্লাস জিন চিরদিনের জন্য পৃথিবী ছেড়ে চলে যাবে আর কখনো ফিরে আসবে না। আমি বললাম, তাহলে আপনি নিশ্চয় জানেন সেই তাবিজটা কোথায় আছে, চলেন তার আগে গিয়ে আমরা সেই তাবিজটা খুঁজে বের করে ফেলি। বৃদ্ধ বলল, আমি জানি না সেটা কোথায় আছে, হয়তো তুমি জানো। আমি বললাম, আমি কীভাবে জানবো? আমি জানলে তো আরও সেটা আগেই খুঁজে বের করে ফেলতাম। বৃদ্ধ একটু ভেবে বলল, আচ্ছা এমন কোনো জায়গা আছে যেখানে তুমি না চাইতেও চলে যাও বারবার?
আমি মাথা চুলকাতে চুলকাতে বললাম, না, তেমন কোনো জায়গা তো নেই। হ্যাঁ, মনে পড়েছে, আমি বারবার শ্মশানে চলে যাই স্বপ্নে, আর সেখানে থেকে আমার গলার তাবিজ হারিয়েছিল। বৃদ্ধ হাসিতে বলল, তাহলে সেখানেই আছে চতুর্থ তাবিজটা, চলো সেখানে যেতে হবে। এই বলে বৃদ্ধ হুজুরের সাথে রওনা হলাম শ্মশানে। এদিকে আমরা দেখতে পাই কুল্লাস জিন হুজুরের বাড়িতে হামলা করে তার নাতি আলফিকে ধরে নিয়ে আসে। ওস্তাদ জিন অনেক চেষ্টা করেও কুল্লাস জিনকে থামাতে পারিনি। আমরা শ্মশানে পৌঁছে সবচেয়ে বড় ঝটকা খেলাম। বড় একটা চিতা সাজিয়ে তার উপর আলফিকে শুয়ে রাখা হয়েছে বেহুশ অবস্থায়। বৃদ্ধ হুজুর আলফিকে বলে সামনে এগোতেই চিতার পিছন থেকে আরেক আলফি বের হয়ে এসে হুজুরের পথ আটকে দাঁড়াল আর বলল, এত তারা কিসের হুজুর? অনেকদিন পর আপনাকে ভাগে পেয়েছি, একটু এদিক সেদিক করলে এই চিতার আগুন জ্বালিয়ে দেব। আপনার নাতি পুরো কয়লা হয়ে যাবে, আর আপনি কিছুই করতে পারবেন না। বৃদ্ধর আগে কটমট করতে করতে বলল, তুই কি চাস? কুল্লাস জিন আমার দিকে তাকিয়ে অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, আমি তাকিয়াকে চাই। তাকিয়াকে না মারতে পারলে ইবলিশ শয়তান আমার সাথে বন্ধুত্ব ছিন্ন করবে, তাই ওকে আমার মারতেই হবে। তাকিয়াকে দিয়ে আপনার নাতনিকে নিয়ে চলে যান এখান থেকে। বৃদ্ধ বলল, তোকে কিছুই দেব না আমি, তুই খালি হাতে ফিরে যাবি। আমি পেছন থেকে বললাম, হুজুর সে আলফিকে মেরে ফেলবে, আপনি তার কথা মেনে নিন। আমার তো এমনিতেও কেউ নেই দুনিয়াতে, আমাকে মরতে দিন। আর তুই কুল্লাস জিন, তোর কি নিজস্ব কোনো চেহারা নেই? এখন তো ধরা খেয়ে গেছিস, অন্তত আলফির রূপটা পরিবর্তন করে নিজের আসল রূপে ফিরে আয়। কুল্লাস জিন বলল, এই রূপে থাকতে থাকতেই চেহারার প্রতি একটা মায়া সৃষ্টি হয়ে গিয়েছে তাকিয়া। আমি চাই না তুই মরার আগে আমার ভয়ানক চেহারাটা দেখে মর। এটা শুনে বৃদ্ধ হাসতে হাসতে বলল, তুই নিজেকে অনেক পণ্ডিত ভাবিস তাই না? একবার পেছনে তাকিয়ে দেখ। কুল্লাস জিন পেছনে তাকাতেই দেখে আলফি চিতা ছেড়ে ঠিক তার পেছনে দাঁড়িয়ে আছে। অবাক হয়ে সামনে তাকাতেই বৃদ্ধ তার হাতের লাঠি দিয়ে তাকে সজোরে আঘাত করলে দূরে গিয়ে ছিটকে পড়ল। আলফি এসে বৃদ্ধকে জড়িয়ে ধরে বলল, দাদা ভাই, আরেকটু হলেই তো হারামজাদা আমার পেছনে আগুন লাগিয়ে দিত। আর এই মেয়েই তাহলে তাকিয়া? সে আমার চেহারার সাথে পরিচিত, কিন্তু আমার সাথে না। আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। এবার কুল্লাস জিন তার নিজের রূপে ফিরে এলো। কি ভয়ঙ্কর দেখতে সে! মাথায় বড় বড় দুইটা শিং, চোখগুলো আগুনের মতো লাল, নাকের জায়গায় শুধু দুইটা ছিদ্র, আর জিব্বাটা তরবারির মতো দেখতে, হাত পায়ে নখ বড় বড় কালো রঙের। সে রাগে প্রচণ্ড গর্জন করতে লাগলো। বৃদ্ধ বলল, আমি তো আগেই জানতাম আমি এখানে আসার পর তুই গিয়ে আমার নাতিকে নিয়ে আসবি আমার সাথে চুক্তি করার জন্য। তাই আলফিকে আমি আগেই বলে এসেছিলাম, কুল্লাস জিন তোকে নিতে আসলে বেশি প্রতিরোধ করিস না, সে তোকে সেখানেই নিয়ে যাবে যেখানে চতুর্থ তাবিজটা আছে, আর আমি সময় মতো পৌঁছে যাব। এখন আমি জানি তোর ওই চিতার নিচেই সে তাবিজটা আছে, আর আমি সেটা বের করে নষ্ট করবই। এটা শুনে কুল্লাস জিন যেন আরও ভয়ঙ্কর হয়ে তেড়ে এসে বৃদ্ধকে ধাক্কা দিয়ে দূরে ফেলে আলফিকে গলা চেপে ধরল। আমি ভয় না পেয়ে চিতার উপর থেকে একটা গাছের ডাল নিয়ে তাকে পেছন থেকে বাড়ি দিলাম। সে আলফিকে ছুঁড়ে ফেলে আমার দিকে তাকিয়ে বলল, এতদিন আমার সাথে থেকে এটাই শিখতে পারলি না যে পেছন থেকে হামলা করে কাপুরুষেরা? আমি বললাম, আমি কাপুরুষ না, আমি মহিলা, তাই আমার জন্য পেছন থেকে হামলা করা যায় যাচ্ছে। এই বলে তাকে আবার বাড়ি দিতে গেলে সে গাছের ডাল ধরে আমাকে সহ উঁচু করে ফেলল, আর বলতে লাগলো, কি ভেবেছিস এরা তোকে বাঁচাতে পারবে? আমি তোকে মারবই। আলফি দৌড়ে আসলো, তাকে হাতের ইশারায় আবার ছুঁড়ে ফেলে দিল। আলফি এবার গিয়ে তার দাদাকে উঠাতে লাগলো, দাদা ওঠো, এখন কি করব? তার সাথে আমরা পারছি না তো। দাদা আহত হয়েছিল তাই কোনোরকম বলল, আমি এখন আর উঠে দাঁড়াতে পারবো না, আমি এখানে বসে মন্ত্র দিয়ে ওকে কিছুক্ষণ আটকে রাখি, এই সুযোগে তুই ওই চিতার নিচ থেকে তাবিজটা বের করে ফেল, হাতের স্পর্শ পেলেই সেই তাবিজটার কার্যকারিতা হারাবে। এই বলে দাদা উঠে আসন করে তার জায়গায় বসে মন্ত্র পড়া শুরু করলো। কুল্লাস জিন এবার তাকিয়ে ছেড়ে দিয়ে চিৎকার করতে লাগলো, ওই মন্ত্র থামা, আমার শরীর জ্বলে যাচ্ছে। বেশিক্ষণ এই মন্ত্র আমার উপর কাজ করবে না, এটা শেষ হলে সবার আগে তোকে মারবো আমি বৃদ্ধ। আলফি দৌড়ে গিয়ে চিতার উপর থেকে লাকড়িগুলো সরাতে লাগলো। এটা দেখে আমিও দৌড়ে দৌড়ে গিয়ে আলফির সাথে লাকড়ি সরাতে লাগলাম। ওইদিকে কুল্লাস জিন এটা দেখে আমাদের দিকে এগিয়ে আসতে চাইলে দাদা তার মন্ত্র পড়ার গতি আরও বাড়িয়ে দিল। কুল্লাস জিন চিৎকার করতে লাগলো, এটা আমাকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না বৃদ্ধ, আমি তোদের সবাইকে মেরে ফেলবো। লাকড়ি প্রায় সরিয়ে ফেলেছি সব, দেখতে পেলাম একটা জায়গায় মাটি কিছুটা আলগা দেখা যাচ্ছে। আলফি গিয়ে তাড়াতাড়ি সেখানেই মাটিগুলো হাত দিয়ে সরাতে লাগলো। আমিও গিয়ে আলফিকে সাহায্য করলাম, কিন্তু তাড়াতাড়ি করতে গিয়ে আলফির মাথার সাথে আমার মাথা টুং করে বাড়ি খেলো। আলফি হেসে বলল, একটা বাড়ি খেলে মাথায় শিং গজায়, আসেন আরেকটা বাড়ি খাই। আমিও হেসে দিলাম,
বুঝতে পারলাম কুল্লাস জিন আলফি সেজে থাকা কালেও আলফির মজা করার ধারণটাও কপি করেছিল। মানে সত্যিকারের আলফি যেমনটা ঠিক তেমন হয়েই আমার সাথে ছিল। ওইদিকে দাদার মন্ত্রের শক্তি কমে এলো ধীরে ধীরে। কুল্লাস জিন এবার গর্জন করে গিয়ে দাদাকে লাথি দিয়ে অনেকটা দূরে ফেলে দিল। তারপর আমাদের দিকে তেড়ে এসে প্রথমে আলফির হাত মোচড় দিয়ে ভেঙে দূরে ছুঁড়ে ফেলে দিল। আমার গলা চেপে ধরে বলল, অনেক হয়েছে, এবার মৃত্যু ছাড়া আর কিছুই হবে না। আমি ছটফট করতে লাগলাম। আমাকে উঁচু করে ধরে রেখেছে, পা দুটো ছটফট করছে, হাত দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছি। হঠাৎ সে তার মুখ হা করে শুয়ের মতো দাঁতগুলো বের করে আমার ঘাড়ের দিকে আসতে লাগলো। আমার দম প্রায় বন্ধ হয়ে আসছে। আমার ঘাড়ে কামড় বসাতেই যাবে তখনই আলফি হাসতে লাগলো দূর থেকে। আলফির হাসি শুনে কুল্লাস জিন ওই দিকে তাকিয়ে দেখল ওর হাতে সেই তাবিজ। মানে আলফিকে মারার আগেই সে হাতে তাবিজ পেয়ে গিয়েছিল। আমার গলা থেকে কুল্লাস জিনের হাত ধীরে ধীরে অদৃশ্য হয়ে যেতে লাগলো। আমি নিচে পড়ে গেলাম, দম নিতে লাগলাম গলায় হাত দিয়ে। কুল্লাস জিন চিৎকার করে বলতে লাগলো, আমি পারলাম না, আমি আর কখনোই পৃথিবীতে ফিরে আসবো না। সবাইকে মেরেছি আমি, কিন্তু যাকে মারার জন্য এত আয়োজন তাকেই মারতে পারলাম না। সব কিছু জিতেও আমি হেরে গেলাম। এভাবে ধীরে ধীরে সে সম্পূর্ণ অদৃশ্য হয়ে গেল। আমি দৌড়ে গিয়ে আলফিকে জিজ্ঞাসা করলাম, আপনি ঠিক আছেন? আলফি বলল, হ্যাঁ একদম ঠিক আছি, দেখতে তো পাচ্ছেন যাওয়ার আগে আমার বাম হাতটা ভেঙে দিয়ে গিয়েছে। এখন সকালবেলা আমি তাকে থামিয়ে বললাম, হয়েছে থামেন, এবার আপনার দাদা ঠিক আছে কিনা গিয়ে দেখতে হবে। এই বলে দাদার কাছে গিয়ে দেখলাম সে অজ্ঞান হয়ে পড়ে আছে। দাদাকে নিয়ে আলফিদের বাড়ি পৌঁছালাম। সেখানে তার অনেক খাদেম ছিল। তারা এসে তাড়াতাড়ি দাদাকে নিয়ে তার রুমে শুয়ে সেবা শুশ্রূষা শুরু করলো। আমরা বাইরে অপেক্ষা করছি। আলফি এসে বলল, আমাকে আপনি সে আগের আলফিতেই ভাবতে পারেন, সমস্যা নেই। আমি বললাম, আগের আলফি তো আমাকে পাগলের মতো ভালোবাসতো, তাহলে আপনিও কি? আলফি একটু কাশি দিয়ে আমার দিকে তাকিয়ে মুচকে আসলো। আমিও তার হাসিটাকে গ্রিন সিগন্যাল হিসেবে মেনে নিলাম। খাদেম এসে জানালো দাদার জ্ঞান ফিরেছে, সে আমাদেরকে দেখতে চায়। তাই আমরা একসাথে দাদার কাছে গিয়ে দাঁড়ালাম। দাদা ভাঙা গলায় বলল, তাকিয়া, তুমি নিজেকে কখনো একা ভাববে না। তুমি তোমার পরিবারকে হারিয়েছ, এখন থেকে আমরাই তোমার পরিবার, আমরাই তোমার আপনজন। এরপর আলফিকে উদ্দেশ্য করে বলল, কি ঠিক বলেছি না দাদু ভাই? আলফি বলল, হ্যাঁ অবশ্যই দাদা, তাকে আজ থেকে আমাদেরই একজন। আমার চোখে পানি চলে এলো। সৃষ্টিকর্তা আমার সব কিছু কেড়ে নিয়ে আবার নতুন করে সব কিছু ফিরিয়ে দিল। সত্যি আজ আমি অনেক খুশি। আমি গিয়ে দাদার হাত ধরে বসলাম। আলফি বলল, আমি যদি একটা টিউবলাইট হই তাহলে তাকে একটা এনার্জি লাইট। আমরা দুজন মিলে অনেকগুলো ছোট ছোট এলইডি লাইট পয়দা করবো ইনশাল্লাহ। এই বলেই দৌড়ে চলে গেল। আমি হাঁ করে তাকিয়ে আছি। ছেলেটা সব কি বলে? দাদা হু হু করে হেসে দিয়ে বলল, কিছু মনে করো না দাদু ভাই, আলফি ছোটবেলা থেকে অনেক দুষ্টু, কিন্তু ওর মনটা অনেক ভালো। এই বলে দাদা আবার হু হু করে হাসতে লাগলো। আমিও দাদার হাসি দেখে হাসি আটকে রাখতে পারলাম না। আমি মুখে হাত দিয়ে হেসে দিলাম।